অনেক দিন পর দেখছি আপনাকে, বদলে গেছেন বেশ। মানুষ বদলায় সময়ের সঙ্গে অনেক। সময় বদলায়, মানুষ না। মানুষ শুধু অভিনয় শিখে ফেলে। অভিনয় না করলে বাঁচা যায় না। তাই নাকি? আপনি তো একসময় বলতেন সত্যি মুখে রাখতে হয়। সব সত্যি সবাই জানার যোগ্য না। কারো কাছ থেকে লুকানোর দরকার পড়ে। কখনো কখনো দরকার পড়ে। আপনি তো এখন খুব শান্ত, আগের মতো রাগ করেন না। রাগ কমে গেলে মানুষ দুর্বল হয়ে যায়, তাই রাগকে চেপে রাখা শিখেছি। আর মনে সেখানে কিছু চেপে রেখেছেন? প্রশ্ন কম করো অনেক। আমি এখন তোমার ভাইয়ের হবু বউ। জানি, তবুও মনে হয় এই কথাটা বলার সময় আপনি কাঁপলেন। ভুল বুঝো না, সব সময় যা দেখো তাই সত্যি না। আমি এখন আর কিছুই বুঝতে চাই না, শুধু বুঝি আপনি আগে যেমন ছিলেন তেমনই আছেন, শুধু মুখোশটা পাল্টেছে। রেস্টুরেন্টের নরম আলোয় সোনালি ছায়া পড়েছে সাইমার মুখে। সে নীরবে বসে আছে, গ্লাসের পানিতে নিজের প্রতিবিম্ব দেখছে। অনেকের চোখ তখনও তার মুখে, কখনো টেবিলের উপর। এই দেখা না দেখা, কথা না কথার মাঝে সময়টা যেন হালকা ধোয়ার মতো হয়ে আছে। অনেকের ভাই আদিল তখন ফোন রেখে বলল, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তোমরা বসে কথা বলো। অনেক মাথা নেড়ে সম্মতি জানালো। সাইমা চুপচাপ কফির কাপটা সামনে টানলো। কিছুক্ষণ নীরবতা, তারপর সাইমা হালকা গলায় বলল, কলেজে তোকে দেখেছিলাম একবার মনে হয়। সাহিত্যিক ক্লাবে কোনো প্রোগ্রাম ছিল তাই না? হ্যাঁ, তখন আমি নতুন ভর্তি হয়েছি। আপনি সেদিন কবিতা পাঠ করছিলেন। সবাই বলছিল সাইমা আপু কলেজের সবচেয়ে সিনিয়র ও স্টাইলিশ। সবাই অনেক কথা বলে, সব ঠিক হয় না। কিন্তু তখন থেকে মনে হয়েছিল আপনি আলাদা, মানে বাকিদের মতো নন। আলাদা মানে? মানে সবার মতো বেশি কথা বলেন না, চোখে একটা কেমন যেন শান্ত ভাব। শান্তির চেয়ে ক্লান্তি ছিল বেশি হয়তো। ক্লান্তি? মানে পড়াশোনা, প্রজেক্ট, এক্সাম সবই ক্লান্ত করে দেয়। ঠিকই বলেছেন, সিনিয়ররা তো সবসময় ব্যস্ত থাকে। সাইমা একটু নিচের দিকে তাকিয়ে গ্লাসের পানিতে আঙ্গুল চোয়ালো। তার চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত এক ঝলক, যেন কোনো কথা গলায় আটকে আছে, কিন্তু বলবে না সে। রেস্টুরেন্টের কোণে কেউ হাসছে, কেউ ছবি তুলছে, বাইরে বৃষ্টির হালকা টুপাটপ শব্দ। এই শান্ত কোলাহলের মাঝেও অনেকের মন অদ্ভুত এক ভারে নেমে যাচ্ছে। একটা অচেনা প্রশ্ন তার মাথায় ঘুরছে। এমন ভাবে কেন কথা বলছে সাইমা আপু? তার গলায় এমন কেমন দ্বিধা। কিরে, তোরা একে অপরকে চিনিস নাকি? হ্যাঁ ভাইয়া, সাইমা আপু আমার ভার্সিটির সিনিয়র ছিল। তুমি এত বছর পরে দেখেই চিনে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, অনেক তো অনেক চেনা চেহারা। আগে খুব চুপচাপ ছিল। আচ্ছা, তাই নাকি? দারুণ কাকতালীয় ব্যাপার তো। তাহলে তোদের দেখা হয়ে ভালোই হলো। হ্যাঁ, সময়ের পর আবার পুরনো মুখ দেখলে ভালোই লাগে। অনেক কিছু বলল না, শুধু ধীরে ধীরে কফির চামচটা ঘোরাতে লাগলো। চোখে একটা অদ্ভুত স্থিরতা, যেন কিছু বুঝতে চাইছে কিন্তু নিজেকেই আটকাচ্ছে। আদিল আবার বলল, কফি শেষ করে চল, মা তো অপেক্ষা করছে। অবশ্যই, আমিও যাব এখন। তিনজন একসাথে বের হলো রেস্টুরেন্ট থেকে। বাইরে রাস্তার বাতিগুলো বৃষ্টির ফোঁটায় ঝাপসা। আদিল সামনে হাঁটছে, আর পেছনে অনেকের পাশে সাইমা। চুপচাপ হাঁটতে হাঁটতে একবার বাতাসে তার ওড়না উড়ে এসে ছুঁয়ে গেল অনেকের হাত। অনেক থেমে গেল এক সেকেন্ডের জন্য, তারপর আবার চলল। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনেক আর আদিল দুজনেই গাড়িতে চুপচাপ বসেছিল। সাইমা তখনও মাথার ভেতর ঘুরছে অনেকের, অথচ মুখে একটাও শব্দ নেই। গাড়ি থামতেই অনিকের মা দরজায় এসে হাসি মুখে বলেন, কি রে, দেখা করে এলি, কেমন লাগলো মেয়েটা? মা দারুণ, মেয়ে খুব শান্ত, ভদ্র আর স্মার্ট। আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আমি কালকে ওদের বাড়িতে ফোন করি। অনেক তখন সোফায় বসেছিল, মুখে নির্ভাবনা মুখভাব, চোখে অদ্ভুত এক স্থিরতা। মা এবার তার দিকে ফিরলেন। অনিক, তুইও তো সাথে গেছিলি, তোর কি মনে হলো বল? ভালোই তো মা। আপু মানে সাইমা আপু খুব ভালো, ভাইয়ার জন্য ঠিকই হবে। তুই এমন বলছিস কেন রে? মনে হচ্ছে তো তুই অনেক চিনিস মেয়েটাকে। হ্যাঁ মা, ভার্সিটিতে কয়েকবার দেখা হয়েছিল, শুধু আমার সিনিয়র ছিলেন, ওভাবে চিনি না। তাই নাকি? ভার্সিটির সিনিয়র ছিল? বেশ মজার কাকতালীয় তো। আমি তো ভাবছিলাম একদম নতুন ভাবে চেনা। পৃথিবী ছোট মা, দেখা হয়ে যায় পুরনো মুখগুলোর সাথে। তাহলে তো ভালোই হলো, পুরনো পরিচয় থাকলে বুঝতে সহজ হবে মেয়েটা কেমন। রাতের খাবারের সময়ও অনেক ছিল নীরব। সবাই যখন হাসি আনন্দে বিয়ের আলাপ করছে, অনেক কেবল চুপচাপ খাবার নেড়ে যাচ্ছিল। অনেকের মা বলেন, অনিক, তুইও কিন্তু কাল সকালে আমার সাথে যাবি ওদের বাড়ি। ঠিক আছে মা। মা, আজ অনেক ক্লান্ত, ঘুমাতে যাচ্ছি।
সকালের হালকা আলোয় অনিকের মা ব্যস্ত হয়ে উঠেছেন। শাড়ি ঠিক করছেন, হাতে উপহারের ব্যাগ, মুখে হাসি, মনে আনন্দ। আজ পাকা কথা হতে যাচ্ছে আদিল আর সাইমার। অনিক তখন নিঃশব্দে গা ছোঁয়া একটা হালকা কালো শার্ট পরে দাঁড়িয়েছিল। চোখের নিচে হালকা ক্লান্তি, কিন্তু মুখে সেই চিরচেনা সংযম। অনিক, তুমি প্রস্তুত তো? একটু পরেই রওনা হব। মা, তৈরি। গাড়ি ছুটতে লাগলো শহরের রাস্তায়। অনেক জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল। আকাশে ধূসর মেঘ, রোদ নেই, যেন তার ভেতরের মতোই ভারী হয়ে আছে। গাড়িটা সাইমাদের বাড়ি পৌঁছাতেই সাইমার মা উষ্ণ অভ্যর্থনা জানালেন। চারিদিকে সাজানো চায়ের ট্রেতে ফুলের গন্ধ। সাইমা আসলো একটু পরই, হালকা রঙের শাড়ি, পরিপাটি, শান্ত মুখ, একরকম ঠান্ডা ভাব। অনেক তাকিয়ে থাকলো এক মুহূর্ত, তারপর দৃষ্টি সরিয়ে নিল। সবে যখন হাসি আলাপে ব্যস্ত, তখন অনেক শুধু চুপচাপ বসেছিল। সাইমা একবার চা বাড়িয়ে দিল, শুধু বলল, নাও অনেক, চা নাও। ধন্যবাদ আপু। কণ্ঠটা ছিল নিরপেক্ষ, অথচ সেই আপু শব্দটার ভেতর চাপা ছিল এক অব্যক্ত কাঁপন। অনেকের মা তখন আনন্দে মেতে উঠেছেন। সাইমা মা, তুমি সত্যিই ভদ্র, শান্ত আর শিক্ষিত। আল্লাহ চাইলে খুব সুন্দর হবে এই সম্পর্কটা। আমরাও তাই আশা করি আপা। আদিল ছেলেটা খুব ভদ্র, কথা বলতেও বেশ ভালো লাগে। সবাই তখন এই মিষ্টি আলাপের ভেতর। অনেকের চোখ একবারের জন্য সাইমার চোখে পড়ল। কোনো কথা নেই, শুধু এক মুহূর্তের দৃষ্টি বিনিময়, যেন একটা অদ্ভুত প্রশ্ন, একটা না বলা স্মৃতি ঘুরে বেড়াচ্ছে। সাইমা দৃষ্টি সরিয়ে নিল, সঙ্গে সঙ্গে ঠোঁটে হালকা হাসি, যেন ভদ্রতা রক্ষার হাসি। অনেক নির্লিপ্ত মুখে বসে রইল, কেউ বোঝার সুযোগ পেল না ভেতরে কি চলছে। বিকেলের দিকে কথা পাকাপাকি হলো। মা খুশিতে সাইমার হাত ধরে বললেন, আল্লাহ চাইলে পরের মাসেই বিয়ে। তোমাদের দুজনের যুগল খুব সুন্দর লাগবে। সাইমা শুধু হাসলো, কিন্তু কিছু বলল না। অনেক তখন মায়ের পাশে দাঁড়িয়ে, মুখে নিরাপেক ভাব। গাড়িতে ফেরার সময় মা উৎফুল্ল কণ্ঠে বলেন, অনিক, দেখলি তো মেয়ে কেমন শান্ত, কেমন নম্র, ঠিক ভাইয়ার মতোই। মা, ঠিকই বলছো। তার কণ্ঠে কোনো রং নেই, শুধু এক টুকরো নিস্তব্ধতা। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল সে। আকাশের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে নিঃশব্দে একটা বাক্য ফসকে গেল। তুমি তো শান্তই ছিলে সবসময়, কিন্তু ঝড় তো বই গিয়েছিল আমার ভেতরেই সাইমা আপু। সন্ধ্যার আলো নিভু নিভু। ডাইনিং টেবিলের উপর গরম ধোয়া উঠছে চায়ের কাপ থেকে। অনেকের মা এক চুমুক চা খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, মুখে হাসি রেখা, সন্তুষ্টির পরিপূর্ণতা। শোনো, তোমার পছন্দ সত্যি অসাধারণ ছিল। মেয়েটা একেবারে শোনা, কথাবার্তা, ব্যবহার, চেহারা, সব দিক দিয়েই একদম ভদ্র। আমি তো আগেই বলেছিলাম আমার বন্ধু কামরুলের মেয়ে মানুষ এক নম্বর হবে। ছোটবেলায় ঠিক করেছিলাম বিয়েটা, কারো কিছু জানানো হয়নি, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। কি বললে বাবা? ছোটবেলায় বিয়ে ঠিক করেছিলে? মানে তখনই সাইমা আপুর কথা ঠিক করে রেখেছিলে, আমাদের কাউকে না জানিয়ে? হ্যাঁ রে, তখন তুই ছোট, আদিলও ঠিক মতন বুঝতো না, আর কামরুল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা দুজন মজা করে বলেছিলাম যদি আমাদের সন্তানদের বয়স মিলে যায় তাহলে ওদের সম্পর্কটা আমরা নিজেরাই গড়ব। কিন্তু বাবা, যদি মেয়েটা বড় হয়ে খারাপ হতো কিংবা অন্যরকম হতো তাহলে? না রে, ওর খারাপ হওয়ার প্রশ্নই আসে না। কামরুল মানুষটা যেমন কঠোর তেমনি সৎ। শুনেছি মেয়েকে এমন শাসনে বড় করেছে যে চোখের সম্মান, মুখে ভদ্রতা আর মনে দায়িত্ব। এমন মেয়ের হাতে সংসার দিলে ছেলে মানুষও হয়ে যায়। আহারে, ঠিক বলেছো। আমি মেয়েটাকে দেখে মুগ্ধ হয়ে গেছি। এমন ভদ্রভাবে কথা বলে যে মনে হয় আজকালকার মেয়েদের মধ্যে আর এমন গুণ পাওয়া যায় না। তাই তো বলি, মাঝে মাঝে আমাদের পুরনো সিদ্ধান্তগুলোই ঠিক হয়ে যায়। হয়তো তাই বাবা। অনিক, তুই কিন্তু আজ খুব চুপ। তোরও ভালো লেগেছে মেয়েটা, তাই না? অনেক মুখ তুলে তাকালো মায়ের দিকে, চোখে নরম এক প্রশান্তি এনে বলল, ভালোই লেগেছে মা। শান্ত, নম্র ভাইয়ার জন্য একদম উপযুক্ত। ঠিক বলেছ, এমন মেয়েই সংসার সামলাতে পারে। চারিদিক শান্ত, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। অনেকের মুখে স্থিরতা, কিন্তু তার চোখে কোথাও যেন থমকে থাকা অতীতের ছায়া। কয়েকদিন পরে সকালবেলা ড্রয়িং রুমে বসে অনেকের মা কাপ চায়ে চুমুক দিচ্ছিলেন। তার মুখে একরকম তৃপ্তি, সবকিছু এখন ঠিকঠাক চলছে। হাতে একটা নোটবুক, তাতে বিয়ের কেনাকাটার তালিকা। হালকা হেসে বলেন, আদিল বাবা, এখন কিন্তু বিয়ের আর বেশি দেরি নেই, সব আয়োজন গোছাতে হবে। আমি ভাবছি আজই সাইমার সঙ্গে গিয়ে একটু শপিং করে ফেল। আদিল ল্যাপটপের সামনে বসেছিল, অফিসের কাজের মাঝে চোখ না তুলে বলল, মা, আমি খুব ব্যস্ত, সময় হবে না এখন, অফিসে অনেক কাজ জমে আছে। কাজ তো সারা জীবনেই থাকবে, কিন্তু বিয়ের শপিং তো একবারেই হয় বাবা। মেয়ের শাড়ি, গহনা, ছোটখাটো জিনিস, এসব তো দেখা দরকার। মা, তুমি একটা কাজ করো, অনেককে পাঠাও, ওর রুচি ভালো, আমি ওর উপর ভরসা রাখি। অনেক তখন পাশের সোফায় বসেছিল, মোবাইল স্ক্রল করছিল চুপচাপ। মাথা তুলে অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো। আমি গিয়ে কি করব?
তোমার বিয়ে, তোমার হবু স্ত্রী, তোমরাই করো না পছন্দ। আরে তুই এমন কথা বলছিস কেন? তোর ভাই তো সময় পাচ্ছে না, তুই তো ফ্রি আছিস। সাইমার সঙ্গে একটু গিয়ে দেখে আয়। মেয়েরা তো একা গেলে বুঝে উঠতে পারে না কি দরকার। মা, আমি মেয়েদের শপিং বুঝি না, তাছাড়া ওর তো রুচি আছে, আমি গিয়ে উল্টা বিরক্ত করব। তুই ওকে চিনিস, ওর রুচি তুই বুঝবি। তোর পছন্দ সবসময় ভালো অনেক, তাই সাইমাকে নিয়ে যা। আমি বিশ্বাস করি তুই যা পছন্দ করবি সেটা ওরও ভালো লাগে। এক মুহূর্তের জন্য অনেক চুপ করে গেল, চোখে অদ্ভুত এক ঝিলিক, যেন অজান্তে সময়টা একটু থমকে গেল। হ্যাঁ তাই হোক, কাল বিকেলে সাইমার জন্য গাড়ি পাঠাবো। সাইমাকে ফোন করে জানিয়ে দিও যেন প্রস্তুত থাকে। ঠিক আছে মা। আমার দুই ছেলে কত ভদ্র, একজন বিয়ে করছে আর একজন সাহায্য করছে। আল্লাহ যেন তোদের এমনই রাখে। পরের দিন সকালে অনেক গাড়ি নিয়ে সাইমাদের বাড়ির সামনে পৌঁছালো। সূর্য তখন হালকা আলো ছড়িয়ে দিয়েছিল, গাছের ছায়া ধীরে ধীরে বাড়ির দেওয়ালে পড়ছিল। সাইমা ড্রয়িং রুমের জানালা দিয়ে গাড়ি দেখতে পেল। নিচে নামতেই চোখে পড়ল অনিককে। তুমি কেন এখানে এসেছো? তোমার ভাই কোথায়? ভাইয়ার অনেক কাজ এসেছে, সময় পাইনি, তাই আমাকে পাঠিয়েছে। তাহলে তোমার ভাইয়ের যখন সময় হবে তখনই শপিং করব। সমস্যা নেই, ভাইয়ার আর সময় হবে না বলেই আমাকে পাঠিয়েছে। সাইমা চুপচাপ তাকিয়ে রইল, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখে শুধু স্বল্প কৌতূহল। তাহলে কি আমাকে সঙ্গে নিয়ে যাবা? যদি আপনি চান, আমি চাই না। কিন্তু যাওয়া লাগবেই। সাইমা হালকা বিরক্তির ছোঁয়া নিয়ে গাড়ির দিকে হেঁটে গেল। অনেক জানলার দিকে তাকিয়ে থেমে বলল, কেউ সময় পাবে না, বিরক্ত হলেও চলেন। সাইমা আপু, আজকে শপিংটা শুধু বিয়ের জন্য। সাইমা গাড়িতে বসলো, অনেক গাড়ি চালু করলো। ধীরে ধীরে গাড়ি বাড়ি থেকে বের হলো। রাস্তায় চলতে চলতে দুজনের মধ্যে নিঃশব্দ একটা টান, অদ্ভুতভাবে দৃঢ়। একজন মুখে হাসি রাখলেও চোখ লুকিয়ে আছে কৌতূহল, আর অন্যজনের চোখে লুকিয়ে আছে চুপচাপ দায়িত্ববোধ। মালাটা ভিড়ের মধ্যে রঙিন আলোয় ঝলমল করছে। দোকানের সেলফে সাজানো শাড়ি, সালোয়ার, গহনার ঝলক। অনেক গাড়ি থেকে নেমে সাইমাকে নিয়ে দোকানের দিকে এগোচ্ছে। দোকানে বিক্রেতা একজন হাস্যোজ্জ্বল মধ্যবয়স্ক লোক। সাইমা ও অনিককে দেখে হালকা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হ্যাঁ, আপনাদের জুটি একেবারেই মানিয়েছে। সাইমা চোখ কুচকিয়ে একটু লজ্জা দেখলো। অনেক কাঁধ হালকা ঝাঁকিয়ে বলল, না না, ভুল বুঝছেন, আমি ওর সঙ্গে বিয়ে করছি না, আমার ভাইয়ের সাথে বিয়ে, তার জন্য এসেছি। আচ্ছা সরি, আমি ভেবেছিলাম। ও, বুঝতে পারলাম। সত্যি, আমি শুধু সাহায্য করছি, বিয়ে আমার নয়। ঠিক আছে, আমার ভুল হয়েছে। আপনারা যা চাইবেন আমি দেখাবো। ধন্যবাদ। অনেক মাথা নেড়ে দোকানের দিকে এগোচ্ছে, চোখে এক সামান্য চমক, মনে ভাবছে, পুরো পরিস্থিতি কত অদ্ভুত। সবাই ভাবছে আমি সঙ্গী, অথচ আসল কথা কেউ জানে না। মনটা যেন আরো আলো ছায় খেলায় ভরে উঠল। সাইমন চুপচাপ হাঁটছে, চোখে অদ্ভুত অচেনা ভাব। অনেক পাশে হাঁটছে, নীরব, সংযমিত, কিন্তু চোখে যেন যাচ্ছে সবকিছু। মলের মধ্যে শপিং করতে করতে তারা একটি বড় শাড়ির দোকানের সামনে এলো। রঙিন শাড়ি ঝলমল করছে, হালকা আলোয় প্রতিটি দাগ আরো উজ্জ্বল। অনেক চোখ মেলল শাড়িগুলোর দিকে। হঠাৎ এক শাড়ি তার নজরে এলো। সে সরাসরি সাইমার দিকে তাকিয়ে বলল, এই শাড়িটা আপনার গায়ে ভালো লাগবে, মানিয়ে যাবে মনে হয়। আমি নিজেই ঠিক করব অনেক। ঠিক আছে, কিন্তু আমার চোখে এটা বেশ মানাবে। সাইমা কানে হালকা লালচে রং এসে লাগলো। তারা শাড়ি দেখছিল। অনেক সাবধানে শাড়িটা সাইমার হাতে ধরালো। ধরে দেখুন রংটা কেমন মানায়। সাইমা একা হাতে শাড়ি ঠিকমতো ধরতে পারছিল না। অনেক নীরবভাবে সাহায্য করতে এগিয়ে এলো। হালকা চাপের সঙ্গে শাড়িটা তার কাঁধের উপর সমানভাবে রেখে দিল। সাইমা হঠাৎ চুপ হয়ে গেল। শরীরের ভেতর অচেনা কাঁপন, চোখে অদ্ভুত স্থিরতা, কিন্তু মনে এক অচেনা উত্তেজনা। শাড়িটা ঠিকমতো সেট হয়ে গেল। অনেক মাথা নেড়ে বলল, দেখুন কেমন মানিয়েছে। সাইমা কণ্ঠে কিছু বলল না, শুধু হালকা হাত নেড়ে সম্মতি জানালো। এরপর তারা গহনার দোকানে ঢুকলো। তারপর গলার হার ঝলমল করছে, রঙিন রত্নের খেলা চোখে পড়ছে। অনেকে একটি গলার হার তুলে নিল। এটা পরে দেখুন, আপনার রঙের সঙ্গে খুব মানাবে। সাইমা একা পড়তে চেষ্টা করলো, কিন্তু ছোট ছোট হাতগুলো নড়াচড়া করতে গিয়ে গলার হার ঠিকভাবে ধরতে পারছে না। অনেক হেসে ধীরে এগিয়ে এলো, গলার হারটি সাইমার ঘাড়ে সুন্দরভাবে পরিয়ে দিল। সাইমা হঠাৎ কেঁপে উঠলো, চোখ বড় হয়ে গেল, ঠোঁট কেমন যেন সামান্য কামড়ে ধরলো। অনেক। দেখলেন না কত সুন্দর মানিয়েছে। সাইমা চুপচাপ মাথা নুইয়ে ফেল। ভিতরে এক অদ্ভুত উত্তেজনা ঘটছে। অনেক তার কাঁধের নরম স্পর্শ, হাতে লাইট টাচ, সব মিলিয়ে সাইমা কল্পনা অতীত ভাবে ভেতরে এক অদ্ভুত ধাক্কা অনুভব করলো। শপিং মলের আলোয় মানুষজন ব্যস্ত, দোকানে ঝলমল আর আলো যেন আরো উজ্জ্বল করে দিচ্ছে শপিং এর মুহূর্ত। সাইমার কানে হালকা লালচে রং নিয়ে বলল, আর কিছু কিনবো না, চলো শেষ করি। আরে কত কিছু বাকি আছে, না কিনলে আবার আসতে হবে, তার চেয়ে বরং আজকেই সব শেষ করি। সাইমা চুপচাপ মনে মনে জানছে অনেকের কথা সত্যি।
বাধ্য হয়ে মাথা নেড়ে রাজি হলো। তারা বের হয়ে জুতার দোকানের দিকে এগোলো। দোকানের ভেতরে ঢুকতে রঙিন জুতার ঝলক। অনেক এক জুতা তুলে ধরলো। এটা দিয়ে দেখতে পারেন, পরলে আপনার পছন্দ মতো হবে। না অনেক, আমি একা পরবো। না, এভাবে হলে সময় বেশি লাগবে, আমি পরিয়ে দেই। সাইমা বাধা দিতে চেষ্টা করলো, কিন্তু অনেক চুপচাপ এগিয়ে আসলো। জুতা তার হাতে ধরে সাইমার পা অনুযায়ী সুন্দরভাবে পরিয়ে দিল। সাইমা হঠাৎ শরীর কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল, ভেতরে অজানা এক উত্তেজনা। প্লিজ অনেক, বাসায় দিয়ে আসো, আমি আর থাকতে পারছি না, ভালো লাগছে না আমার। ভয় পাবার কিছু নেই, আমি তো কিছু করছি না। সাইমা চুপচাপ মাথা নুয়ে নিচের দিকে তাকালো। অন্তরে এক অদ্ভুত উত্তেজনা, শরীরে কাঁপন তার নিজের নিয়ন্ত্রণে নয়। অনেক ধীরে ধীরে গাড়িতে চলে এলো, সাইমাকে সাহায্য করে বসালো। ভেতরে নিঃশব্দে ভাবছিল। তোমার অস্বস্তি, তোমার বিরক্তি, সবকিছুই আজকের এই ছোট্ট স্পর্শে মিলিয়ে যাচ্ছে। গাড়ি ধীরে ধীরে চলে, মলের আলো পেছনে ফিকে হয়ে যাচ্ছে। সাইমা চুপচাপ, চোখে অচেনা এক উত্তেজনা। অনেক নিঃশব্দে সামঞ্জস্য বজায় রেখে গাড়ি চালাচ্ছে। শপিং এর এই মুহূর্ত যেন দুজনের মধ্যে একটি নিঃশব্দ ঘূর্ণন তৈরি করেছে, যা কেবল তারা দুজনেই অনুভব করতে পারছে। বাড়ি ফিরে সাইমা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলো। এক ধরনের নিঃশ্বাস টেনে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো। মনের ভিতরে হাহাকার, কিন্তু মুখে কোনো ভাব নেই। ছি ছি, অনেক তো আমার দেবর। আমি তার কাছ থেকে স্পর্শ, হালকা সাহায্য সাধারণভাবে নিতে পারছি না কেন? চুপচাপ হাতগুলো নিজের গলায় পায়ে স্পর্শ মুছতে ভাবে। শরীরটা কেন অদ্ভুতভাবে কেঁপে উঠছে, কেন এমন অনুভূতি হচ্ছে? ছি ছি, মানুষ যদি জেনে যায় কি ভাববে? না না, আমি নিজেকে ঠিক করতে হবে, আমি শক্ত থাকবো, অনেকের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ঘরের শান্তি নেই, মনে এক অদ্ভুত উত্তেজনা, চোখে অস্বাভাবিক ঠান্ডা। সাইমা নিজের কণ্ঠে ছোট্ট হাহাকার। আমি কি এত সহজে গলে যাব? না, আমার সম্মান, আমার অহংকার, আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখবো। চেয়ারে বসে সে নিজের হাত ভেতরে গুটিয়ে ধরলো, মনের ভেতর কাঁপন কমানোর চেষ্টা। আজকের এই ছোট্ট শপিং, এই ছোট্ট স্পর্শ সবই ভুলে যেতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে। আমি আরেকবার যেন এমন না হই। কি রে, বাসায় এসে দরজা বন্ধ করে দিলি কেন? শপিং করেছিস নাকি? সবাই বসে আছে দেখার জন্য। ক্লান্ত লাগছে মা, একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করিস। অনেক বাড়ি ফিরে এসে গাড়ি গ্যারেজে দাঁড় করালো। মায়ের চোখ অপেক্ষার ছোঁয়া, মুখে হালকা তৃপ্তি। ড্রয়িং রুমে ঢুকতেই মা হাসি ঠেকিয়ে জানতে চাইলেন, কি রে, সব কেনা শেষ? সাইমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, সব পছন্দ করেছে। ভালো তো, তুই সত্যিই ভালো করছিস। এত ছোট বয়সে দায়িত্ব নিয়ে মেয়ের পছন্দ বুঝেছিস। মা, আমি তো শুধু সাহায্য করেছি। সাহায্য? আরে সাহায্য না, তবে তোমার চেষ্টাতেই সব হয়ে গেছে। আমি দেখছি তুমি ওর সঙ্গে কত সুন্দর আচরণ করছো। আজকে শপিং, সাইমার প্রতিক্রিয়া, সবই এত অদ্ভুতভাবে মনে পড়ে যাচ্ছে। মা জানে না আমি শুধু সাহায্য করেছি বললেই সব ঠিক হয়ে যাবে না। সাইমা ঘরের দরজা খুলে বাইরে আসলো। সূর্যের হালকা আলো তার চুলে পড়ছে, আর মুখে সামান্য ক্লান্তির ছাপ। মা তার দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলেন, কি রে, তোকে দেখে এমন লাগছে কেন? মুখটা যেন একটু অদ্ভুত। তেমন কিছু না মা, সারাদিন শপিং করেছি তো একটু ক্লান্ত লাগছে। মনে হচ্ছে বেশ টেনশনে আছিস। কিছু নিয়ে চিন্তিত কি? না মা, তেমন কিছু না, তোমাদের শপিং গুলো দেখাই, সব ঠিক হয়েছে। ঠিক আছে, তবে ক্লান্তি কাটাতে চা খেয়ে নিও। সারাদিনের এই কাজের পর একটু বিশ্রাম দরকার। মা কিছুই বুঝতে পারবে না, আমি নিজেকে ঠিক রাখতে হবে। অনেকের সঙ্গে আজকের ঘটনা সবই অদ্ভুতভাবে মন কাঁপাচ্ছে। ঘরের মধ্যে স্বাভাবিকতা ফিরেছে। মা সন্তুষ্ট। সাইমা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। শপিং এর ক্লান্তি, অদ্ভুত উত্তেজনা, সব মিলে একটি নীরব পারিবারিক মুহূর্ত তৈরি করেছে। রাত নেমে এসেছে, অনিকের ঘরের আলো নিভে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। শুধু আদিলের রুম থেকে হালকা আলো আর নিচু কণ্ঠে শব্দ ভেসে আসছে। আদিল ফোন কানে ধরে জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখে দ্বিধা, কণ্ঠে অস্থিরতা। দেখো সিয়া, আমি তোমাকে কতবার বলেছি আমি বাবার বিরুদ্ধে কিছু করতে পারবো না। বাবা ছোটবেলায় আমার বিয়ে ঠিক করে রেখেছে, আমি তখন কিছুই জানতাম না। এখন গিয়ে তো আর না বলতে পারি না। বাবা আমাকে খুব বিশ্বাস করে। তাই বলে তুমি আমাকে ঠকাবে? আদিল, আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি এখন কি করবো সিয়া? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে বাবার কথা আর একদিকে তোমার চোখের জল, দুটোই আমার বুকের ভার হয়ে গেছে। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি সত্যিই মরবো আদিল। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। এমন কথা বলো না সিয়া, আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাইনি, কিন্তু এখন আমি পুরোপুরি আটকে গিয়েছি। আমার পরিবার, বাবার ইচ্ছে সবকিছু আমাকে
এমন ভাবে বেঁধে রেখেছে যে আমি নিজেকেও মুক্ত করতে পারছি না। তুমি যদি আমার না হও তাহলে এই জীবনের কোনো মানে থাকবে না আমার কাছে। আদিল নিঃশব্দে চেয়ে রইল আকাশের দিকে। বুকের ভেতর হাহাকার জমে উঠছে। তার ঠোঁট নিঃশব্দে নড়ে উঠল। আমি কারে বাঁচাবো সিয়া, তোমাকে না বাবার বিশ্বাসকে? রাতের বাতাস কণ্ঠ হারিয়ে গেল, শুধু মৃদু কান্নার শব্দ রয়ে গেল ফোনের ওপাশে। বিয়ের দিন সাজানো হলো ঘরবাড়ি, রঙিন ফুল, ঝলমলে আলো, আর ভিড়ের মধ্যে পরিবারের সবাই ব্যস্ত। আদিলের মন আজ খুশি না, কিন্তু মুখে সবসময় ভদ্র হাসি ধরে রেখেছে। অনেক পাশে সে একটু চিন্তিত কণ্ঠে বলল, কিরে ভাইয়া, মুখটা এমন কেন? এত আনন্দের দিন, তুই যেন খুশি না? তেমন কিছু না, অনেক একটু নার্ভাস মনে হচ্ছে। নার্ভাস? আজকের দিন তো শুধু আনন্দের। কয়েক মিনিট পর বরযাত্রী সবাই চলে যাবে সাইমাদের বাড়ির দিকে। গাড়ির শাড়ি, রঙিন সাজ, ছোট ছোট হাসি আর চুপচাপ উচ্ছ্বাস, সব মিলিয়ে এক বর্ণিল দৃশ্য। সাইমাদের বাড়িতে পৌঁছালে আত্মীয় স্বজনেরা একে একে বেরিয়ে এসে আদিলকে বরণ করলো। স্বাগতম আমাদের বাড়িতে। ধন্যবাদ সবাইকে, আজকের দিনটি সত্যিই বিশেষ। বিয়ের হল ভরা, ফুলের ঝলক, আলো এবং মানুষের কোলাহল, সব মিলিয়ে আনন্দের দৃশ্য। কাজী সবাই সাদরে বসে আছে। হঠাৎ দরজা খোলার শব্দ। সিয়া দৌড়ে প্রবেশ করলো, চোখে অশ্রু, গলায় কাঁপন, কিন্তু চোখে অদম্য দৃঢ়তা। বিয়ে কিছুতেই হবে না। আমি আদিলকে ভালোবাসি, আদিলও আমাকে ভালোবাসে। আদিল শুধু বাবার কথা রাখার জন্য বিয়ে করছে। এই মেয়ে কি বলছে এসব আদিল? তুমি কি সত্যি মেয়েটাকে ভালোবাসো? জি বাবা। তাহলে এতদিন কেন বলনি? বাবা, আমি আপনার মুখের উপর কোনো কথাই বলতে পারি না। আপনি আমাকে বিশ্বাস করে আমার বিয়ে ঠিক করেছেন, আমি কিভাবে তা অমান্য করি? সিরামিকের টেবিলের উপর ফুলের ঝড় আলোতে ঝলমল করছে। অতিথিরা হতবাক, কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। আমি তোমার পাশে থাকবো, আমরা একে অপরকে বাঁচাবো। সিয়া, আমি সবসময় তোমার জন্যই লড়েছি, কিন্তু বাবার বিশ্বাস। হল এখন এক অদ্ভুত চাপের মধ্যে। অতিথিরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আর সিয়ার কণ্ঠে এখনো কাঁপন। আদিল মুখ লাল, গলায় কাঁপন, চোখে অশ্রু। অনিকের বাবা কপাল ভাঁজ করে কঠোর কণ্ঠে বললেন, আমি আমার বন্ধুকে মুখ দেখাবো কিভাবে? সব মানুষ জানে আজকে সাইমা মামনের বিয়ে। এখন যদি বিয়ে না হয় তাহলে আমার বন্ধুর মান সম্মান তো ধরেই মিশে যাবে। আমাকে ক্ষমা করো বাবা, আমি সিয়ার কান্না সহ্য করতে পারছি না। তুমি চাইলে অনেকের সঙ্গে সাইমার বিয়ে দিতে পারো। কি বলছিস এসব? সাইমা অনেকের থেকে অনেক বড়। এসব বড় ছোট কোনো ব্যাপার না বাবা, এতে তোমার বন্ধুর মান সম্মান বাঁচবে, আর আমি চাই সিয়া সুখী হোক। সিয়া কান্না থামাতে পারে না, হাত মুখে তুলে কেঁদে চলল। আদিল কণ্ঠ ভারী করে বলল, সিয়া, আর কষ্ট দেব না, আমি তোমার সঙ্গে আছি। ভাইয়ার সংকল্প, সিয়ার জন্য এবং বাবার সম্মান, সব মিলিয়ে আজকের দিন এক নতুন মোড় নিচ্ছে। কেবল সত্যিকারের ভালোবাসা, সাহস আর দায়িত্ব একসাথে দাঁড়িয়ে আছে। বিয়ের হল এখন পুরোপুরি উদ্দীপ্ত। অতিথিরা চুপচাপ, ফুল আর আলো ঝলমল করছে, কিন্তু ভিতরে উত্তেজনা ঢেউ। অনিকের বাবা অনিককে পাশে ডেকে বলেন, অনেক, তুই বিয়েটা করে নে। এসব বলো না বাবা, সাইমা আপু কিছুতেই রাজি হবে না। সেসব আমি দেখবো, তুই শুধু রাজি হয়ে যা। যদি সাইমা আপু রাজি হয় তাহলে আমার সমস্যা নেই। এরপর অনিকের বাবা সাইমার বাবার সাথে কথা বলতে লাগলো, কণ্ঠে ধীরতা কিন্তু দৃঢ়তা। বন্ধু, তুই তো দেখলি এখানে কি ঘটেছে। এখন আমি তোর কাছে ক্ষমা চাওয়ার ভাষা রাখছি না। আমি শুধু বলবো তোর মেয়েকে আমার অনেকের সাথে বিয়ে দে। তুই তো অনেককে চিনিস, ও খারাপ না, আর আমাদের ব্যবসা টুকটাক দেখাশোনা করে। এখন না হলে রেগুলার অফিসে যাবে। ঠিক আছে, তবে সাইমার বাবার কাছে জানার দরকার নেই, ও জানলেও রাগ করবে। ওনার কাছে না জেনে বিয়ে করলে পরে আমাকে মেনে নেবে না। একবার বিয়ে হয়ে গেলে তখন আস্তে আস্তে এমনি মেনে নেবে। আজকের দিনটি শুধু পরিবার আর সম্মান নয়, সাইমার মনও জিততে হবে, আর ওর সম্মান বজায় রাখতেই হবে। বাসর ঘরের আলো মৃদু, ফুলের গন্ধে পরিবেশ ভরা, সবাই নীরব। হঠাৎ দরজার হ্যান্ডেল ঘুরে দরজা খুলে অনেক প্রবেশ করলো। সাইমা আশ্চর্য কণ্ঠে বলল, তুমি এখানে কেন? অনেক ধীর হাতে দরজা আড়াআড়ি ভাবে আটকে বলল, কারণ বিয়েটা আমার সাথে হয়েছে। একদম ফাজলামি করবে না অনিক, এখনই বেরিয়ে যাও, লোকে দেখলে খারাপ বলবে। আমি মোটেও মিথ্যা বলছি না, সত্যি আমার সাথে বিয়ে হয়েছে আপনার। আমার ভাই একটা মেয়েকে ভালোবাসতো, তার সাথে ওর বিয়ে হয়েছে। কি কি হলো আমার সাথে? আমি কি ঠিক শুনেছি? সাইমা কিছু বুঝতে পারছিল না। ভেতরে অদ্ভুত উত্তেজনা, আঘাত এবং হতবাকির মিলন। এটা কি কি করে সম্ভব? এটাই হয়েছে, আপনার বাবা আপনাকে জানাতে চাইনি, তাই জানানো হয়নি। কেন জানায়নি আমাকে? কারণ জানালে আপনি বিয়েটা করতেন না। বাসঘরে নিস্তব্ধতা, বাতাসে অদ্ভুত চাপ। সাইমার চোখ ফেটে চেয়ে আছে, মুখ লাল আর রাগ বিস্ময়ের মিশ্রণে। দেখো অনিক, আমি কিন্তু এই বিয়েটা কিছুতেই মানবো না। কেন মানবেন না সাইমা আপু? আপনি তো আর আমার ভাইকে ভালোবাসতেন না, শুধু বিয়ে ঠিক হয়েছিল তাই ওকে চেয়েছিলেন। আপনার চোখে আমার ভাইয়ের জন্য কখনো ভালোবাসার
ছাপ দেখিনি। কিছু আমি জানি না। আমি আমি তোমাকে মানবো না। তাহলে আমাকে মানতে কি সমস্যা? সাইমা বারবার হাত মুছছে, চোখের জল সরানোর চেষ্টা করছে, কিন্তু রাগ, অবিশ্বাস আর হতাশা একসাথে তাকে চেপে ধরে। তোমার সাথে এটা আমি একদম মানতে পারছি না। কেন মানতে পারছেন না সেটা আগে বলেন আমাকে। কারণ তোমার চরিত্রের সমস্যা আছে। কি বললেন আপনি? আমার চরিত্রের সমস্যা? কি করেছি আমি? আপনাকে জড়িয়ে ধরেছি নাকি কিস করেছি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না অনিক। আমি চলে যেতে চাই বাড়ি। এই কথা বলে সাইমা দরজার দিকে পা বাড়ালো। অনেকের মেজাজ গরম হয়ে গেল। এমনিতে তার চরিত্র নিয়ে কথা বলছে, তারপর এখন আবার চলে যেতে হচ্ছে বাড়ি ছেড়ে। লোকে দেখলে তাদের আর মান সম্মান থাকবে না। অনেক সাইমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো, তারপর দুই হাত দিয়ে সাইমার মুখ ধরে পড়লো। একদম বাড়াবাড়ি করবেন না সাইমা, না হলে কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? কিছুই করতে পারবে না। আমি চলে যাচ্ছি। সাইমা আবার চলে যেতে নিলে অনেক তার হাত ধরে টান মারলো। সাইমা একেবারে বিছানায় গিয়ে বলল কিছু তার আগেই অনেক তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। সাইমার চোখ বড় বড় হয়ে গেল। সে ভাবতে পারেনি অনেক এমনটা করবে। অনেক শুধু কিস করে থামলো না, সাইমার শাড়ির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিল কোমরে। সাইমা কেঁপে উঠল। অনেককে সরাতে চাইলো, অনেক ছাড়লো না, বরং আরো জোরে জোরে কিস করতে লাগলো। সাইমা এবার ব্যথা পাচ্ছে। সাইমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অনেক সাইমাকে ছেড়ে দিল, তারপর সাইমার ঠোঁটে চুমু দিয়ে বলল, একদম বাড়াবাড়ি করবেন না সাইমা, না হলে কিন্তু খুব খারাপ হবে। একদম বাড়াবাড়ি করবেন না। এই কাজ যদি আগে করতাম তাহলে এই পর্যন্ত গড়াতই না। অনেক তুমি কিন্তু বেশি বেশি করলে। আমি বেশি করিনি সেটা আপনি ভালো করেই জানেন। আমি শুধু একটু স্বামীর অধিকার খাটিয়েছি। পুরোটা অধিকার খাটালে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। বেয়াদব একটা। যা খুশি বলেন, আমার সমস্যা নেই। বাসঘরের ভেতরে উত্তেজনা ঢেউ এখনো থেমে যায়নি। সাইমা রেগে খাটের একপাশে গজগজ করতে করতে শুয়ে পড়ল। চোখ ফেটে মুখ লাল, পুরো শরীরে রাগ আর অবিশ্বাসের চাপ। আরে শাড়িটা পাল্টে শোন। আমি পারবো না। আমার যেমন ইচ্ছে তেমন ঘুমাবো। আমি কাছে আসলে কিন্তু শাড়ি পাল্টে দিব। খবরদার বলছি, আমার কাছে আসবে না। 100 বারও আসবো। বিয়ে হয়েছে আমার সাথে, বেশি কথা না বললে শাড়ি পাল্টে দেই। সাইমা কাঁপতে কাঁপতে চোখ মুছে ফেল। ভেতরে রাগ, বিস্ময় আর অস্থিরতা একসাথে জড়িয়ে আছে। অনেক ধীরে ধীরে খাটের দিকে এগিয়ে গেল, চোখে ধ্যান আর হালকা হাসি। আপনি চাচ্ছেন যেন আমি আপনাকে শাড়ি পাল্টে দেই? খবরদার অনেক, কাজ করবে না কিন্তু। করব না, নিজে নিজেই পাল্টান। সাইমা হালকা হেঁটে ওয়াশরুমে ঢুকলো। বিয়ের ঝকঝকে শাড়ি খুলে রেখে একটি সুন্দর সুতি শাড়ি পরলো। নরম গোলাপি রঙের শাড়ি, চোখে শান্তি আর সরলতা ছাপ। অনেক চুপচাপ একটু দূরে থেকে তাকিয়েছিল। সাইমা যখন ব্যস্ত শাড়ি ঠিক করতে বাইরে আসলো, হঠাৎ অনেক ধীরভাবে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলো। বাড়াবাড়ি করো না অনেক। কোথায় করলাম? হ্যাঁ, এখনো তো কিছু করিনি। এবারও তুমি। অনেক ধীরে ধীরে সাইমার পাশে বসলো, চোখে হালকা হাসি, কিন্তু কণ্ঠে শান্ত স্বরে বলল, রাগারাগি করছেন কেন? আমি আপনার স্বামী, ভুলে যাচ্ছেন কেন? আমি তোমাকে মানবো না, বুঝতে পারছো না কেন? কেন মানবেন না? আগে না হয় সমস্যা ছিল, এখন কি সমস্যা বলেন আমাকে। তুমি দূরে থাকো, আমি ঘুমাবো অনেক। সাইমা রেগে বিছানায় শুয়ে পড়লো। অনেকের মেজাজ গরম। সে বেলকনিতে গিয়ে সিগারেট ধরালো। হঠাৎ রুমের মধ্যে সিগারেটের গন্ধ আসতেই সাইমা চোখ খুললো, দেখলো ধোয়া বেলকনি থেকে আসছে। সাইমা উঠে গিয়ে বেলকনিতে দেখলো অনেক সিগারেট খাচ্ছে। সাইমা বলল, বাবা ভালো তো, সিগারেটও খাওয়া হয়। কেন? সিগারেট খেলে কি সমস্যা? আপনি তো আপনার কাছে আসতে দিচ্ছেন না, তাহলে আমি কি করব? কাছে আসতে পারছো না জন্য সিগারেট খেতে হবে? হ্যাঁ, খেতে হবে, নিজেকে তো ঠিক রাখতে হবে। অসহ্য তুমি একটা। অনেক সাইমার হাত ধরে কাছে টেনে নিল, তারপর দুপাশে হাত দিয়ে সাইমার মুখটা নিজের কাছে নিয়ে এসে বলল, একবার কাছে এসে দেখো, অসহ্য নাকি সহ্য করার মতো। অনেক ছাড়ো, গন্ধ লাগছে। এইটুকু সহ্য করতে পারছো না? আর এই ধোঁয়া যে আমি এতগুলো বছর নিজের ভেতর ধারণ করেছি। আমাকে তোমার মতো নেশাখোরের সাথে কথা বলার ইচ্ছে নেই। একটু আদর করতে দাও। তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার ভাইয়ের হবু বউ ছিলাম। তুমি বোধহয় তোমার অন্য পরিচয় ভুলে যাচ্ছ। সাইমা চলে যেতে নিলে অনেক তাকে তুলে নিল। সাইমা ভয়ে অনেকের গলা জড়িয়ে ধরলো। অনেক আস্তে করে বিছানায় শুয়ে দিল। সাইমা উঠে যেতে চাইলে অনেক কানের কাছে বলল, ওঠার চেষ্টা করলে বাসর করব, কিন্তু চুপ করে থাকো, আমি ঘুমাবো। সাইমা নড়াচড়া করলো না। অনেক সাইমার গলায় মুখ ডুবি চোখ বন্ধ করে নিল। সাইমা কাঁপছে, কিন্তু অনেককে সরাতে পারলো না। একসময় দুজনেই ঘুমিয়ে গেল। সকালবেলা হালকা রোদ,
হালকা রোদ আলো দিয়ে ঘরকে উজ্জ্বল করেছে। সাইমা চোখ খুলে দেখলো অনেক এখনো তাকে নরমভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, চোখে হালকা বিস্ময়, মনে অদ্ভুত উষ্ণতা। সাইমা আস্তে করে অনেককে সরিয়ে দিল যেন তার ঘুম না ভাঙে। ধীরে ধীরে ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নিচে নামতে চোখ গেল আদিলের নতুন বউ সিয়া। সিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে সাইমার দিকে তাকালো, কণ্ঠ কেঁপে ওঠে, চোখে দুঃখের ছাপ। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবই আল্লাহর হাতে, আমাদের কি ক্ষমতা আছে ভাগ্য পাল্টানোর? সেখানেই অনেকের মা এসে কাছে দাঁড়ালেন, চোখে অশ্রু, কণ্ঠে লঘু দুঃখ। আমারও ক্ষমা চাওয়া উচিত, আমারও ক্ষমা চাওয়া উচিত। তুমি অনেক কিছু সহ্য করেছো, আমার ছেলের জন্য এই পরিস্থিতি হয়েছে। ঠিক আছে মা, সবই আল্লাহর হাতে, আমরা সবাই মিলেই এই পথে চলবো। বিকেলের হালকা আলো ঘরে ভেসে আসছে। সাইমা আর সিয়া একসাথে রান্নাঘরে দাঁড়িয়ে অনেকের মায়ের পাশে সাহায্য করছে, কাটাকাটি করছে সবজি, ঝোলের মশলা মেশাচ্ছে আর মাঝে মাঝে হালকা হাসি বিনিময় করছে। এইভাবে দুজনকে একসাথে দেখে আমার মন ভালো লাগছে। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। খাওয়ার সময় টেবিলে সবাই বসলো, খাবারের গন্ধ ঘর ভর্তি। অনেকের বাবা থালা হাতে তাকিয়ে সবাইকে দেখে, হালকা হাসি মুখে বললেন, বাবা, একসাথে দুই বৌমাকে পেয়ে গেলাম, আমার তো সুখের কপাল। সাইমা মা, তুমি রাগ করনি তো? না বাবা, রাগ করবো কেন? কিন্তু অনেক চুপচাপ সাইমার দিকে তাকিয়ে বুঝতে পারল মুখে শান্তি, চোখে রাগের আঁচ। সাইমা ভেতরে এখনো কিছুটা রাগে উত্তপ্ত। চুপচাপ থেকো সাইমা, সবাই শান্তি চাইছে, ধীরে ধীরে সব ঠিক হবে। সবার মুখে শান্তি, কিন্তু ভিতরে ছোট ছোট আবেগের ঢেউ। খাবার খেতে খেতে হাসি, কিছুটা চুপচাপ আর মাঝে মাঝে হালকা কথোপকথন, সব মিলিয়ে ভালো একটা মুহূর্ত কাটলো। সাইমা ঘরে ঢুকে ফ্রেশ হতে চলে গেল। হালকা গরম পানি, ঠান্ডা মুখ ধোয়া, চুল আঁচানো, সব মিলিয়ে কিছুটা শান্তি পেল। ধীরে ধীরে ঘরে ফিরে আসলো। অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে রইল, তারপর ধীর কণ্ঠে বলল, আমার সাথে স্বাভাবিক হতে পারছেন না কেন সাইমা? ইচ্ছে নেই। কেন? কেন কথার কোনো উত্তর হয় না? অনেক ধীরে ধীরে সাইমার দিকে এগিয়ে গেল, হালকা হাসি মুখে, চোখে কোমলতা। তারপর তাকে নরমভাবে জড়িয়ে ধরে কণ্ঠে ধীর সুরে বলল, একটু স্বাভাবিক হন, এভাবেই ভালো লাগছে না। সাইমা হঠাৎ কাঁপতে কাঁপতে অনেককে সরিয়ে দিল, মুখ লাল, চোখে রাগের ছাপ। আমাকে আমার মতো থাকতে দাও। অনেক হালকা হাসি দিয়ে কেবল সাইমাকে দেখলো, তার চোখে বোঝা যাচ্ছে সে বুঝেছে সাইমার রাগ এখনো পুরোপুরি মেটেনি, আর একটু সময় লাগবে। সাইমা ভেতরে দুঃখ, রাগ আর অদ্ভুত উত্তেজনার মিশ্রণ নিয়ে ঘরে দাঁড়িয়ে আছে। অনেক আরো জোরে জোরে চেপে ধরে বলল, অনেক থেকেছেন নিজের মতো, আর পারবেন না, এখন আমার মতো থাকতে হবে। তুমি আমাকে জোর করতে পারো না অনেক। অবশ্যই পারি, সেই অধিকার অনেক আগেই অর্জন করেছি আমি। আমি কোনো অধিকার দেইনি তোমাকে। তুমি না দিলেও আমার অধিকার আছে, ভুলে যেও না। তুমি ভুলে যাচ্ছ তোমার সীমা, জোর করে সব হয় না। আপোষে যখন কিছু না হয় তখন জোর করেই নিতে হয়। রোদ আকাশে ধীরে ধীরে ঝলসে যাচ্ছে। ঘরের ভেতর ভিন্ন এক নীরবতা। সাইমা দরজার পাশে দাঁড়িয়ে চেয়ার তুলে রাখা দেওয়ালের দিকে তাকিয়ে আছে। অনেক ধীরে এগোতে লাগলো, চোখে মৃদু দ্বিধা আর কণ্ঠে বিস্মিত অনুরোধের সুর। অনেক হাত বাড়িয়ে তার কাঁধে হালকা টাচ দিল। কোনো আক্রমণ নয়, কেবল উপস্থিতির প্রমাণ। সাইমা ফিরে তাকালো, চোখে অস্থিরতা, ঠোঁটে ব্যথার মতো কম্পমান ভাঁজ। তুমি কি এখনো কথা বলবে না? আমি বলেছি আমার মতো থাকতে দাও। অনেক আরেক সেকেন্ড চোখে চোখ রেখে দাঁড়ালো, তারপর নীরবভাবে এগিয়ে এসে চোখে ভরা অদ্ভুত মায়া নিয়ে হঠাৎ সাইমার ঠোঁটে গভীর চুম্বন দিল। নরম, ততক্ষণে বুকের ভেতর জমে থাকা কিছুকে একটা ছোট্ট বিস্ফোরণ করে ছুঁয়ে নেওয়ার মতো। সাইমার চোখ মুহূর্তেই বিস্ময় বড় হয়ে উঠল, রাগী চোখ লাল হয়ে গেল। মুহূর্তেই অনেকের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। তুমি কি ভাবছো জোর করে আমার কাছে আসলে আমার মন পাবে তুমি? অনেক সহসা পিছনে সরে গেল, কণ্ঠে লাজ ও প্রশান্তির মিশ্র অনুভূতি। তার কপালে রগ ফুলে উঠল, সে সরে গিয়ে বলল, আমি ভুল করেছি, মাফ করো, আমি এমন করার কথা ভাবিনি। তোমার ধারণা কি আমাকে এইভাবে জড়িয়ে ধরলে, কিস করলে আমি গোলে মাখন যাব? আমি কোনো খেলনা নই। আমি জানি আমি সীমা লঙ্ঘন করেছি। কিসটা তোমার জন্য খেলার বস্তুর মতো? দুঃখিত, আর এমন হবে না। রাত গভীর, বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া, সারা বাড়ি নিস্তব্ধ, শুধু বারান্দার পর্দা হালকা উঠছে। অনেক নিঃশব্দে চেয়ারে বসে আছে, দুই কোণই রেলিংয়ে ভর্তি, দূরের অন্ধকারে তাকিয়ে। চোখের সামনে যেন পুরো দিনে পর্দাটা আবার খুলে গেল। ফ্ল্যাশব্যাক শুরু। 4 বছর আগে ভার্সিটির ক্যাম্পাস। একটা বড় গাছের নিচে অনেক ও তার বন্ধু রাবিন বসে আছে, হাতে ঠান্ডা কফির কাপ, সামনে ছেলে মেয়েদের হাসাহাসি আড্ডা। কেউ ক্লাসে দৌড়াচ্ছে, কেউ ক্যাফেটেরিয়া থেকে সিঙ্গারা নিচ্ছে। ভাই, তুই আবার কেন এমন মনমরা? আজকে ক্লাসে ম্যাম কিছু বলছে নাকি? না রে, হঠাৎ কেমন যেন মনে হচ্ছে আজ কিছু ঘটবে।
ঘুরবে মানে তুই আবার ফিল্মি ডায়লগ মারছিস নাকি? ঠিক তখনই ওদের সামনে দিয়ে ধীরে হেঁটে গেল এক মেয়ে। গাঢ় নীল ড্রেস, কাঁধে ব্যাগ, চুল খোলা, চোখে কালো চশমা, মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। পুরো ভিড়ের মাঝেও ওর উপস্থিতি আলাদা। ওই মেয়েটা আর কেউ নয়, সাইমা আপু, ইকোনমিক্স ডিপার্টমেন্টের সবচেয়ে কড়া স্ট্রিক্ট সিনিয়র। অনেকের চোখে সময় থেমে গেল মুহূর্তেই। তার মুখে একটা হালকা মুগ্ধতার হাসি ছড়িয়ে পড়ল। ভাই, ওই মেয়েটাকে দেখলি? আরে হ্যাঁ, ওর নাম সাইমা, কিন্তু সাবধান, ওর দিকে বেশি তাকাস না। ওর মুখে হাসি দেখেছিস কখনো? ঠিক আছে, তুই যা বলছিস তাতেই তো চ্যালেঞ্জ বেড়ে গেল। ভাই প্লিজ বোকামি করিস না। সাইমা আপু কারো দিকে তাকায় না, ছেলেরা দেখেও দেখে না। আমি না হয় ব্যতিক্রম হব, পাত্তা না পেলে পেয়েই ছাড়বো। আর যদি পেয়ে যাই তাহলে জানবি ভালোবাসা কি জিনিস। ভাই তুই তো পুরো ক্রাশ খেয়ে ফেললি। ক্রাশ না ভাই, একেবারে কপালে লেখা কিছু মনে হচ্ছে। হাওয়া বয়ে গেল দূরের ঘন্টার শব্দ, সেই সাথে শাড়ির ঝাপটা। অনেকের মনেই সেই দিন থেকে একটা স্বপ্নে শুরু হয়েছিল বর্তমানে ফিরে। অনেক গভীর শ্বাস নিল। বারান্দার বাতাসে সেই পুরনো দিনটা যেন এখনো গন্ধ ছড়ায়। সাইমার শাড়ির সুবাস, তার চোখে দৃঢ়তা, মুখে মৃদু হাসি টেনে বলল নিজের মনেই। তখন ভাবিনি ক্রাশ একদিন স্ত্রী হয়ে পাশে থাকবে, কিন্তু আজ সে এত দূরে কেন মনে হয়? চাঁদের আলো অনেকের মুখে নরম আলো ছায়া ফেললো। অনেক চোখ বন্ধ করলো। আরেকবার কল্পনায় শুনল সেই পরিচিত কণ্ঠ, সাইমার গম্ভীর রাগী স্বর, আর তার হৃদয়ে গোপন ভালোবাসার গন্ধ মিলিয়ে গেল নিঃশব্দে। সকালের আলো জানালা পেরিয়ে ঘরে ঢুকছে। সাইমা চোখ খুলে দেখলো অনেক কোথাও নেই। বালিশে এখনো তার উষ্ণতার চাপ, কিন্তু ঘরটা কেমন অচেনা নীরবতায় ভরা। সাইমা ধীরে উঠে বসলো। মাথাটা ভার লাগছে। গত রাতের ঘটনাগুলো বারবার মনে পড়ছে। অনেকের ছোঁয়া, তার রাগ, আর নিজের অবচেতন কাঁপুনি। সে জানালার দিকে তাকিয়ে চুপ করে রইল কিছুক্ষণ। আর ঠিক তখনই তার চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো অতীতের দৃশ্যটা। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে, ভার্সিটি ক্যাম্পাস। বিকেলে সূর্যটা তখন নরম হয়ে গেছে। ক্যাম্পাসের গাছপালায় হালকা আলো ছায়ার খেলা। শ্যামা একা একা বসে বই পড়ছে ডিপার্টমেন্টের সামনে বেঞ্চে। তার মুখে আগের মতোই কঠিন অভিব্যক্তি, ঠোঁটে কোনো হাসি নেই। ঠিক তখনই পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। আপু, একটু সময় হবে? কি হয়েছে অনেক? আবার কোনো প্রজেক্টে হেল্প লাগবে নাকি? না আপু, আজ প্রজেক্ট না, অন্য কিছু। অন্য কিছু মানে? অনেক এক মুহূর্ত চুপ করে থেকে গভীর নিঃশ্বাস নিল। তারপর হঠাৎ চোখের দিকে তাকিয়ে বলল, আপু, আমি জানি আপনি হয়তো হাসবেন, হয়তো রাগ করবেন, কিন্তু আমি আপনাকে প্রথম দিন থেকেই ভালোবেসে ফেলেছি। সাইমা যেন হতবাক হয়ে গেল। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল অনেকের মুখের দিকে। তারপর ঠান্ডা গলেই বলল, অনেক, তুমি বুঝতে পারছো কি বলছো? আমি তোমার সিনিয়র, তোমার থেকে অনেক বড়। এটা কোনো মজা নয়। মজা করিনি আপু, আপনি আমার চোখে শুধু সিনিয়র না, আপনি আমার জীবনের সবচেয়ে বাস্তব অনুভূতি। অনেক, তুমি যা ভাবছো তা ভুল। আমি সব প্রেম ভালোবাসায় বিশ্বাস করি না। আমি এমন মেয়েদের একজন যারা শুধু ক্যারিয়ার আর সম্মান নিয়ে ভাবে, আবেগ নয়। আপু, একবার ভালোবেসে দেখেন, তারপর না হয় ঘৃণা করবেন। দুঃখিত অনেক, আমি পারবো না। তুমি অন্য কারোর কথা ভাবো, যে তোমার বয়সের, তোমার মতো অনুভব করতে জানে। আমার জীবনে এসবের জায়গা নেই। ঠিক আছে আপু, আপনি না বললেন, কিন্তু আমি থামবো না। একদিন আপনি আমায় ভালোবেসে ফেলবেন, আমি বিশ্বাস করি। সাইমা কিছু না বলে চলে গেল সোজা ক্লাসের দিকে। পেছন থেকে শুধু অনেকের শান্ত কণ্ঠটা ভেসে এলো, একদিন আপনি বুঝবেন, ভালোবাসার জোরে না, অনুভবে জয় করে। বর্তমানে ফিরে সাইমা জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তার ঠোঁটে অজান্তেই একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। চোখের কোণে অল্প পানি জমে। তুমি সত্যিই পেরেছো অনেক। আজ আমি তোমাকে ভুলে থাকতে পারছি না, কিন্তু ভাগ্য আমাদের এমন এক বাঁধনে বেঁধেছে যেখানে ভালোবাসাও অপরাধের মতো লাগে। কফিটা বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। সাইমা চমকে তাকালো। তার অতীতের ভালোবাসা, বর্তমানে বাস্তবতা, আর ভবিষ্যতের অনিশ্চয়তা সব এক হয়ে গেল চোখের সামনে। বিকেলে সূর্যটা তখন হালকা কমলা হয়ে নেমে আসছে। আকাশের একপাশে ছড়িয়ে আছে কুয়াশার মতো মেঘ, আর অনেক দাঁড়িয়ে আছে ছাদের কিনারে। হালকা বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে। মুখে কোনো ভাব নেই, শুধু চুপচাপ তাকিয়ে আছে দূরে কোথাও, হয়তো নিজের ভিতরে ঝড়ের দিকেই। ঠিক তখনই পেছন থেকে শোনা গেল পরিচিত গলা। অনেক, তুই এখানে একা একা কি করছিস? কিছু না ভাইয়া, একটু বাতাস খাচ্ছিলাম। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে উত্তর দিবি? এই তো বিপদ, প্রশ্ন করার আগেই শপথ নিচ্ছ। বলো ভাইয়া, কি জানতে চাও? তোর সাথে কি সাইমার আগে থেকে কোনো সম্পর্ক ছিল? মানে শুধু পরিচিত, না তার চেয়ে বেশি কিছু? প্রশ্নটা শুনে অনেকের মুখের হাসিটা এক মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখে যেন হালকা ধোঁয়া নেমে এলো।
অতীতের কুয়াশা। সে কিছু না বলে ছাদের প্রান্ত থেকে ধীরে পেছন ফিরল। সব কিছু বলেও তো লাভ নেই ভাইয়া, সময় গেলে কিছুই ঠিক করা যায় না। তবু জানতে চাই, কারণ সাইমার চোখে কিছু একটা দেখি, এরকম অজানা সম্পর্কের ছাপ। অনেক কিছু না বলে নীরব হয়ে যায়। তার চোখের দৃষ্টি হারিয়ে যায় অনেক দূরে, ঠিক সেই জায়গায় যেখানে তার গল্প শুরু হয়েছিল। ফ্ল্যাশব্যাক 3 বছর আগে ক্যাম্পাসের ভেতরে গাছের নিচে সাইমা দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। অনেক দূর থেকে তাকে দেখছে। প্রতিদিনের মতো আজও সেই একই জায়গায় বসে সাইমার আগমন দেখছে। তার হাসি, তার কড়া মুখ, তার প্রতিটি ভঙ্গি যেন কোনো এক অজানা টান তাকে বেঁধে ফেলেছে। অনেকের বন্ধু রাবিন বলে, ভাই আবার তাকাচ্ছিস? প্রতিদিন একই কাজ করিস, পাত্তা দেয় না, তাও পেছনে ঘুরিস। তুই বুঝবি না রাবির, ওর সামনে গেলে বুক ধরফর করে। ওর চোখে একটা কিছু আছে, ভয়ও টানো। ভাই ও সাইমা আপু, ওর করা স্বভাবের নাম পুরো ডিপার্টমেন্টে বিখ্যাত। কাউকে পাত্তা দেয় না, তোর পেছনে ঘোরাই বৃথা। আমি ভালোবেসেছি, ভালোবাসলে কেউ হারে না। পরের দিনও তারও পরের দিন অনেক প্রতিদিন সাইমার পেছন পেছন ক্লাসের সামনে গিয়ে দাঁড়াতো, হাতে কফি ধরিয়ে বলতো, আপু, আজও আপনার প্রিয় কালার পরেছেন? তুমি কি পিছু নেওয়া শুরু করেছো নাকি? যদি তাতে আপনি একবার হাসেন তাহলে হ্যাঁ করেছি। কখনো সকালে ফুল রেখে দিত বেঞ্চে, কখনো লাইব্রেরিতে নোট রেখে দিত। একদিন হয়তো আপনার মুখে আমার নাম আসবে ভালোবাসার সাথে। কিন্তু সাইমা তার কোনো প্রতিক্রিয়া দেখাতো না। তার চোখে কড়া স্বভাব, মুখে নির্লিপ্ততা, অথচ ভেতরে কোথাও এক অজানা অস্থিরতা জমে উঠেছিল। বর্তমানে ফিরে আদিল চুপচাপ দাঁড়িয়ে আছে। অনেক এখনো কিছু বলছে না। তার চোখে যেন এখনো সেই অতীত ভেসে আছে। মানে তাহলে তুই আগে থেকেই ওকে চিনতিস, ভালোবাসতিস? ভালোবাসতাম ভাইয়া, আর হয়তো এখনো ভালোবাসি। কিন্তু আজকের সাইমা আগের সে আপু না, এখন সে আমার স্ত্রী। অথচ মনে হয় আমি আবার শুরুতে ফিরে গেছি, যেখানে ওর চোখে আমার জন্য কোনো সাড়া ছিল না। তাহলে তুই এখনো হাল ছাড়িসনি? না ভাইয়া, আগেও বলেছিলাম আমি পাত্তা পেয়ে ছাড়বো। এবার শুধু সময়ের অপেক্ষা। এরপর কি হলো বল? অনেক আবার চলে গেল অতীতে, যেখানে তার জীবনটা থেমে গেছিল। আপনি কেন বুঝতে পারছেন না আপু? আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। অনেক, আমি এসব বাজে কথায় বিশ্বাস করি না। পড়াশোনায় মন দাও। একদিন আপনি বিশ্বাস করতেই বাধ্য হবেন আপু। সেদিন থেকেই অনেকের পাগলামি শুরু। কখনো দূর থেকে ক্লাস শেষে সাইমাকে অনুসরণ করা, কখনো লাইব্রেরিতে ওর টেবিলে লুকিয়ে একটা কলম রাখা, কখনো ক্যান্টিনে ওর পছন্দের চা রেখে চলে আসা। সবই নীরব ভালোবাসার প্রকাশ। বৃষ্টি হলে ছাতা নিয়ে ছুটে যেত অনেক। সাইমা ছাতা নিতে না চাইলে অনেক হেসে বলতো, আপু, আমি ছাতা রেখে যাচ্ছি, আপনি চাইলে না নিন, কিন্তু ভিজে যাবেন না। তুমি আমার পেছনে ঘুরে বেড়াও কেন? আমি কি তোমাকে কোনো আশা দেখিয়েছি? আশা না দিলেও আমি থামতে পারবো না। আপনি আমার অভ্যাস হয়ে গেছেন। আমি এসব অনুভূতিতে বিশ্বাস করি না। বিশ্বাস না থাকলে সমস্যা নেই আপু, ভালোবাসা তো একার পক্ষেও টিকে থাকতে পারে। তারপর থেকে প্রতিদিনই একই গল্প। সাইমা মুখ ফিরিয়ে চলে যেত। অনেক চুপচাপ তাকিয়ে থাকতো। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, প্রতিটি রাগ অনেকের চোখে জমা হতো দিনের পর দিন। একদিন বিকেলে সাইমা ভিজে পোশাকে ক্লাসে ঢুকেছে, বৃষ্টিতে ভিজে গেছে। অনেক ছুটে এসে নিজের রুমালটা এগিয়ে দেয়। আপু, ঠান্ডা লাগবে, শুকিয়ে নিন। তুমি কখনো থামবে না, তাই না? না আপু, আপনার জন্য পাগল হয়েছি, এখন থামলেও লাভ নেই। সাইমা কিছু না বলে চলে যায়। পেছন থেকে অনেকের চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আপনি একটু হলেও কি আমাকে মনে রাখবেন? বর্তমান বাতাসে আবার ছাদের শব্দ ফিরে আসে। অনেক এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়। তার চোখে একটু পানি চিকচিক করে ওঠে। আদিল দূর থেকে ডাকছে, অনেক কথা বলছিস না কেন ভাই? আমি প্রশ্ন করেছিলাম। অনেক কোনো জবাব দেয় না। তার দৃষ্টি তখনও অতীতের দিকে। সাইমা সেই চোখে হারিয়ে থাকা দিনগুলোর দিকে। অনেক আবার অতীতে ডুবে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই বিকেলের রোদ, ঝলমলে পার্ক, গাছে ছায়া, পাখি ডাক, আর এক কোণে বসে থাকা সাইমা ও তার বান্ধবীরা। সাইমা আজ হালকা নীল সালোয়ার কামিজে, চোখে সানগ্লাস, চুলে খোলা বাতাস, হাসছে মেয়েগুলোর সাথে। এমন এক হাসি যা দেখলে বুকের ভেতর কেমন একটা হাহাকার তৈরি হয়। অনেক দূরে এক গাছের আড়ালে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে, চোখে লুকানো ভালোবাসা, ঠোঁটে হালকা হাসি। কিন্তু হঠাৎই সাইমার চোখ পড়ে ওর উপর। মুহূর্তেই মুখের হাসি মিলিয়ে যায়। সে হেঁটে এসে দাঁড়ায় অনেকের সামনে, চোখে রাগের আগুন, ঠোঁট শক্ত হয়ে গেছে। অনেক, আপু, আপনি এখানে? আমি এখানে এসেছি, সেটা আমার ব্যাপার, কিন্তু তুমি এখানে কেন? তোমাকে তো আমি কতবার বলেছি আমাকে ফলো করতে না। জানি আপু, কিন্তু আমি চাইলেও পারি না। আপনি যেখানে যান মনে হয় আমারও সেখানেই যাওয়া দরকার। অনেক, তুমি কি বুঝতে পারছো না? তুমি আমার মান সম্মান ডোবাচ্ছ।
সবাই কি ভাববে? আমি তোমার মতো জুনিয়রের সাথে ঘুরছি? আমি জানি আপনি রাগ করেন, কিন্তু আপু আমি আপনাকে ভালোবাসি, সত্যি বলছি। আমি অনেক চেষ্টা করেছি, এই ভালোবাসা থেকে বের হতে পারিনি। ভালোবাসা? অনেক, আমি এসব নাটক বিশ্বাস করি না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কারো প্রেমে পড়তে চাই না, না পড়বো না। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয়ে যায়নি আপু। ঠিক করা মানে তো চিরস্থায়ী নয়। আপনি এখনো স্বাধীন, এখনো সিদ্ধান্ত নিতে পারেন। অনেক, মেজাজ খারাপ করো না। তুমি বুঝতে চাও না, তাই না? আমার না বলাটাকে না মনে হয় তোমার কাছে চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ না আপু, অনুভূতি। আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু আমি আপনাকে ভালোবাসি, এটা মিথ্যা করতে পারবো না। আর একবার যদি আমাকে ফলো করতে দেখেছি, তাহলে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব ডিপার্টমেন্টে। এখনই চলে যাও এখান থেকে। আপনি যতই রাগ করেন, আমি থামবো না আপু, কারণ আমি আপনাকে হারানোর ভয় পাই। সাইমা পেছন ঘুরে চলে যায়, চুল উড়ে যায় বাতাসে। অনেকের চোখের সামনে শুধু সেই চুলের নড়েচড়া, সেই দূরত্ব। তার বুকের ভেতর থকথক করে ওঠে। সে ফিসফিস করে বলে, একদিন আপনি বুঝবেন আপু, এই ভালোবাসা কোনো ভুল না ছিল। সাইমা ধীরে ধীরে হারিয়ে যায় দূরে বান্ধবীর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর অনেক দাঁড়িয়ে থাকে একা সেই পর্কের ছায়ায়, যেখানে তার ভালোবাসা শুরু হয়েছিল, কিন্তু স্বীকৃতি তখনও দূরের স্বপ্ন ছিল। হঠাৎ সন্ধ্যার রোদটা তখন পার্কের গাছের ছাই লেগে একরাশ কমলা আভা ছড়িয়ে দিচ্ছে। হালকা বাতাসে সাইমার চুলগুলো কাঁধের উপর উড়ে এসে মুখে পড়ছে। পাশে তার দুই বান্ধবী হাসি ঠাট্টায় মেতে আছে তারা। সাইমার মুখে যদিও একই রকম গম্ভীর ভাব, কিন্তু মনটা যেন অন্য কিছু নিয়ে অস্থির। ঠিক তখনই ওর চোখ পড়ে দূরে দাঁড়িয়ে অনেক। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ সোজা ওর দিকেই। সাইমা মুখমণ্ডল সাথে সাথে শক্ত হয়ে গেল। অনেক, আবার এসেছো তুমি? আমি তো প্রতিদিনই আসি আপু, আপনাকে না দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমি তোমাকে কতবার বলেছি আমাকে ফলো করবে না? তুমি কি আমার কথা বোঝো না? বাবা যদি দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হবে। আমি কাউকে দেখাতে আসি না আপু, আমি শুধু আপনাকে দেখি। দেখো, এইসব প্রেম ভালোবাসা আমার হাতে সয় না। আমার বিয়ে ঠিক, তুমি আমাকে ফলো করা বন্ধ করো। আপনি না চাইলে বিয়ে হবে না। অনেক, মেজাজ গরম করো না, চলে যাও এখান থেকে এক্ষুনি। আপনি যতই রাগ দেখান, আমি ততই ভালোবাসবো। আপনি বুঝবেন না আপু, ভালোবাসা এমনই হয়। সাইমা চোখ ফিরিয়ে নেয়। বান্ধবীরা বিষয়টা বুঝে চুপ করে যায়। কয়েক মিনিট পর ওরা পার্ক থেকে বেরিয়ে যায়, কিন্তু সাইমা বুঝতে পারে অনেক এখনো আছে। রাস্তায় হালকা বাতাস বইছে, আকাশের রং গাঢ় নীল হয়ে গেছে। সাইমা রিক্সা নিতে যাচ্ছিল, হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখে অনেক ওর কিছুটা দূরে ধীরে ধীরে হাঁটছে, কিন্তু চোখ সরাচ্ছে না ওর থেকে। সাইমা থেমে যায়, বিরক্ত স্বরে বলে, অনেক, তুমি আমার কথা বুঝতে কেন পারছো না? আমার বাবা যদি দেখে ফেলে, তুমি জানো তো কি হবে। কেউ দেখবে না, আমি আপনার পাশে না, শুধু দূর থেকে দেখছি। আপনি ঠিকভাবে বাসায় পৌঁছান কিনা সেটাই দেখি। আমি ঠিকঠাক পৌঁছাই না পৌঁছাই তাতে তোমার কি এসে যায়? আসে যায় সাইমা আপু, খুব আসে যায়। আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি, আপনি যদি একটু বুঝতেন। সাইমা এক মুহূর্তের জন্য চুপ করে যায়। অনেকের চোখে সেই সরল সৎ ভালোবাসাটা সে হয়তো অনুভব করে, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারাতে চায় না। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, অনেক, এসব ভালোবাসার গল্প আমার জীবনে মানায় না। আমি কাউকে কষ্ট দিতে চাই না, তাই দূরে থাকাই ভালো। আমি দূরে থেকেও তো আপনাকে ভুলতে পারি না আপু। আপনি না চাইলেও আমি প্রতিদিন আপনার ছায়ার মতো পাশে থাকবো, যত দূরেই যান। সাইমা আর কোনো কথা না বলে রিকশায় উঠে বসে। রিকশা ধীরে ধীরে চলে যায়, কিন্তু অনেকের চোখ রয়ে যায় সেই চলে যাওয়া রিকশার পেছনে। চোখে একরাশ মায়া, কষ্ট আর অগোচরে জমে থাকা ভালোবাসা। দিনটা মেঘলা ছিল সকাল থেকেই। আকাশটা যেন মন খারাপ করে বসে আছে, ঠিক সাইমার মতো। ক্লাস শেষে ওর দুই বান্ধবী বাসে চলে গেছে, কিন্তু সাইমার বাসে ফেরার পথে আজ যেন কিছুতেই রিকশা মিলছে না। হালকা বাতাস বইছিল, কিন্তু এই মুহূর্তেই সেই বাতাসে সেই বাতাস ঘূর্ণি হয়ে গেল। চারিদিক অন্ধকার, আকাশে কালো মেঘ, বজ্রপাতের শব্দে কেঁপে উঠল শহর। সাইমা কাঁধে ব্যাগ ঝুলিয়ে হাঁটতে শুরু করলো, চোখে রাগ, মুখে অস্বস্তি। হঠাৎ ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি নেমে এলো। এক সেকেন্ডে পুরো ভিজে গেল সাইমা। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে, ঠোঁট কাঁপছে ঠান্ডায়, তবু সে হার মানতে রাজি নয়। রাস্তার পাশে পুরনো এক বাড়ি পড়ে আছে, অনেকদিন কেউ থাকে না সেখানে। সাইমা দ্রুত দৌড়ে গিয়ে ওই বাড়ির বারান্দায় ঢুকে পড়ে। ভিজে গায়ের কাপড় থেকে পানি টপ টপ করে ঝরছে। ঠিক তখনই দরজার পাশে একটা শব্দ। সাইমা চমকে তাকায়। অনেক দাঁড়িয়ে আছে, ভিজে একাকার, চুল থেকে পানি ঝরছে, কিন্তু চোখ সোজা সাইমার দিকে। অনেক, তুমি এখানে কেন? আমি না বলেছিলাম আমার পেছনে আসবে না? আমি এসেছি আপনাকে দেখে নিতে, আপনি ঠিক আছেন কিনা। আমি ঠিকই আছি।
এখন চলে যাও, কেউ দেখলে কি ভাববে বলো? জানেন সাইমা, আপনাকে আজ আজ অন্যরকম লাগছে। মানে? এই বৃষ্টিতে ভিজে আপনাকে যেন আরো আরো সুন্দর লাগছে, চোখ সরাতে পারছি না। সাইমা থমকে যায়, বুকের ভেতর কিছু একটা হুড়মুড় করে নামে। বৃষ্টি বাইরে ধুয়ে দিচ্ছে সব শব্দ, কিন্তু ওদের মাঝের নীরবতা যেন আরো ভারী হয়ে ওঠে। অনেক এসব কথা এখন না, প্লিজ। আমি চেষ্টা করেছিলাম দূরে থাকতে, কিন্তু পারিনি। আপনি না থাকলে পৃথিবীটাই ফাঁকা লাগে সাইমা। সাইমা মুখ ঘুরিয়ে নেয়, চোখের কোণে বৃষ্টির পানি আরো অজান্তেই জমে থাকা অশ্রু মিশে যায়। একটু পর বলে, আমি তোমাকে বোঝাতে চাই এই ভালোবাসা কোনোদিন পূর্ণ হবে না। পূর্ণতা চাই না আপু, শুধু আপনাকে কাছে দেখতে চাই, এটাই আমার ভালোবাসা। একটা বজ্রপাত হয়, জানালার ফাঁক দিয়ে আলো এসে দুজনের মুখে পড়ে। অনেক তাকিয়ে থাকে সাইমার ভেজা মুখের দিকে, চোখে ভয়, অভিমান, আবার কোথাও একটুখানি মায়া। সাইমা ধীরে ধীরে বলে, তুমি যদি এমন করো অনেক, আমি সত্যিই রাগ করব। আপনি রাগ করলেও ভালোবাসবো সাইমা। এই ভালোবাসার কোনো বৃষ্টি নেই, কোনো আশ্রয় নেই, শুধু আপনি আছেন। বৃষ্টি আরো জোরে নামে, জানালার কাছে টুপাটপ শব্দে মিশে যায় ওদের নিঃশব্দ আবেগ। বাইরে পৃথিবী ধুয়ে যাচ্ছে, আর ভিতরে দুটো হৃদয়ের মাঝেও শুরু হচ্ছে এক নিঃশব্দ ঝড়। বৃষ্টি তখনও থামেনি, পুরো বাড়িটার দেওয়ালে ভিজে গিয়েছে। বাতাসে পুরনো কাঠের গন্ধ আর বৃষ্টির ছোঁয়া। সেমা দরজার পাশে দাঁড়িয়ে ভেজা চুলে হাত চালাচ্ছে, শরীর কাঁপছে ঠান্ডায়। অনেক এক কোণে দাঁড়িয়ে তাকিয়ে আছে নিঃশব্দে, চোখে এক অদ্ভুত অস্থিরতা। এক মুহূর্তে নীরবতার পর অনেক এগিয়ে এলো, তার মুখে অচেনা সাহস, চোখে একরাশ আবেগ। কেন এত দূরে থাকেন সাইমা? আমি তো বারবার বোঝাতে চেয়েছি আমার ভালোবাসা খেলনা না। অনেক বারবার বলেছি, এইসব কথা আর শুনতে চাই না, প্লিজ দূরে থাকো। দূরে থাকতে পারি না, পারবো না। সাইমা কিছু বলার আগেই অনিকের হাত সাইমার হাত ছুঁয়ে যায়। সাইমা হতবাক, রাগে কাঁপছে, কিন্তু অনিক তখন নিজেকে সামলাতে পারে না। চোখে এক মুহূর্তে বৃষ্টি, ভয়, অভিমান সব একসাথে মিশে যায় তার ভেতরে। অনেক হঠাৎই সাইমার মুখের দিকে ঝুঁকে আসে, তার ঠোঁট ডুবিয়ে দিল সাইমার ঠোঁটে। বেজা ঠান্ডা ঠোঁট, এক মুহূর্তেই পাগল করা নীরবতা। সাইমা চোখ বড় বড় করে তাকায়, তারপর জোরে ধাক্কা দেয়। অনেক, তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা কি করছো তুমি? জানি ভুল করেছি, কিন্তু আপনাকে দেখে নিজেকে আটকাতে পারিনি। আমি শুধু আপনাকে ভালোবাসি সাইমা। ঠিক সে সময় বাইরে কারোর আওয়াজ। একদল লোক বৃষ্টিতে ভিজে পুরো বাড়িটার ভেতরে ঢুকে আসে। ওরা হঠাৎ সামনে এমন দৃশ্য দেখে একে অপরের দিকে তাকিয়ে যায়। এই কি দেখছি আমরা? নষ্টমী করছো এখানে, তাই না? না না, আপনি ভুল বুঝছেন, আমরা এমন কিছু করিনি। ভাই, ভুল দেখেছেন আপনারা, দয়া করে ভুল বুঝবেন না। দেখে তো বোঝা যায় ছেলে মেয়ে একসাথে এই পুরনো বাড়িতে। এখন বৃষ্টি আর তোমরা এখানে। তোমাদের মতো মেয়েরাই সমাজ নষ্ট করে। সাইমা কেঁদে ফেলেছে, ভেজা মুখে চোখের পানি আর বৃষ্টির ফোঁটা একাকার। আমি কোনো দোষ করিনি, আমি শুধু বৃষ্টির হাত থেকে বাঁচতে এখানে এসেছি। এসব কথা এখন আর কেউ বিশ্বাস করবে না। যেভাবে দেখেছি, তারপর শুধু একটাই রাস্তা আছে। কি রাস্তা? তোমাদের এখনই বিয়ে করতে হবে। সাইমা চোখ বিস্ফোরিত, বুকের ভেতর কাঁপুনি। অনেক এক পা এগিয়ে এসে বলে, যদি এটাকে আপনারা সমাধান ভাবেন তাহলে আমি রাজি। অনেক, তুমি জানো কি বলছো? জানি সাইমা, কিন্তু আমি তো অনেক আগেই মন থেকে আপনাকে আমার স্ত্রী ভেবেছি। আজ হয়তো শুধু ভাগ্য লিখে দিল সেটাকে। সাইমা কিছু বলতে গিয়েও থেমে যায়, ঠোঁট কাঁপছে, চোখে জল টলমল করছে। লোকগুলো ততক্ষণে কাজী ডেকে আনার ব্যবস্থা করতে বেরিয়ে পড়ে। বাইরে বৃষ্টি এখনো ঝরছে। পুরনো বাড়িটার ভিতরে একটা অদ্ভুত নীরবতা, যেন ঝড় থেমে যাওয়ার আগেই ভাগ্যের পরবর্তী ঝড়ের শুরু হয়ে গেছে। বৃষ্টি তখন থেমে গেছে, পুরনো বাড়িটার চাল থেকে টপ টপ করে পানি পড়ছে। বাতাসে কাঁপছে কাগজের আলো। ঠিক তার নিচেই বসে আছে দুজন মানুষ, একজন ক্লান্ত ভাঙ্গা, আরেকজন অপরাধ বোধে পাথর। কাজী সাহেব নামাজের মতো গম্ভীর কণ্ঠে বিয়ের বাক্য শেষ করলেন। সাইমা কাপা কণ্ঠে কবুল শব্দটা বলল, চোখে পানি, মনে অন্ধকার। বাইরে যারা ছিল তারা খুশিতে চেঁচাচ্ছে, এবার ঠিক হয়েছে, সমাজে মান সম্মান বাঁচলো। তারপর এক একে সবাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে গেল। পুরো বাড়িটা তখন নিস্তব্ধ, শুধু সাইমার নিঃশ্বাসের শব্দ আর অনেকে থেমে থেমে বলা কিছু কথা। সাইমা, আমি জানি আপনি রেগে আছেন, কিন্তু বিশ্বাস করুন আমি কখনো এমন কিছু চাইনি। অনেক, তুমি জানো না আমি এখন কেমন অনুভব করছি। আমার মান সম্মান, আমার জীবনের সব কিছু যেন হারিয়ে গেছে এই বৃষ্টির সাথে। আমি শুধু আপনাকে হারাতে চাইনি সাইমা। সাইমা ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে একরাশ ঘৃণা আর অভিমান। সে প্রচন্ড রাগী কণ্ঠে বলল, শোনো অনিক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমার জীবনে এই বিয়ে আমি কোনোদিন মেনে নিতে পারবো না। কিন্তু অনেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে যেন এক ঝলক বজ্রপাত নেমে এলো। আপনি আমার ভালোবাসাকে এতই মূল্যহীন ভাবলেন? তাহলে ঠিক আছে, আমি কখনো কাউকে বলবো না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি দূরে চলে যাব, এমন দূরে যেখানে আমার ছায়াও আপনার জীবনে পড়বে না।
সাইমা পেছন ঘুরে চলে যায়। বৃষ্টির পানি মিশে যায় তার চোখের জলে। অনেক নিঃশব্দে ছাদের দিকে তাকিয়ে থাকে। তার ঠোঁটে শুধু একটি বাক্য, ভালোবাসা যদি অপরাধ হয় আমি সেই অপরাধী হতে রাজি। সাইমা গড়াই অতীতের দৃশ্য মিলিয়ে যায় আলো। সময় গড়াই অতীতের দৃশ্য মিলিয়ে যায় আলো। অন্ধকারে ভেসে ওঠে বর্তমান। অনিকের ভাই আদিল ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে বিস্ময় আর কষ্টের ছাপ। এত বড় ঘটনা ঘটে গেল আর তুই কাউকে বলিসনি অনেক? কিভাবে বলবো ভাই, আমি তো সাইমাকে কথা দিয়েছিলাম যে কখনো কিছু বলবো না। কিন্তু ভাই, যদি তখন আমার সাথে সাইমার বিয়ে হয়ে যেত তখন তুই কি করতিস? মৃত্যু ছাড়া আমার কোনো পথ ছিল না ভাই। আমি ওকে ভালোবেসেছিলাম, সেই ভালোবাসা আমার দমের সাথে বাধা ছিল। আদিল চুপ হয়ে যায়। বাতাসে হালকা সোদা গন্ধ। দূরে আজও বৃষ্টি নামছে। দুভাই দাঁড়িয়ে আছে এক ছাদের নিচে, কিন্তু তাদের মাঝে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, এক গোপন বিয়ে, এক রাগিমে আর এক নীরব প্রতিশ্রুতি যা সময়ের সাথে হারিয়ে গিয়েও মুছে যায়নি। রাতের হালকা বাতাস যাদের কান্নিসে ধাক্কা খাচ্ছে। যাদের আলোয় অনেক আর আদিল দুজনেই দাঁড়িয়ে আছে। নিচের দিকে ভেসে আসছে আজান। আর ছাদের দরজার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাইমা। তার কানে অনেকের প্রতিটা কথা গেঁথে যাচ্ছে তীক্ষ্ণ তীরের মতো। মৃত্যু ছাড়া আমার কোনো পথ ছিল না ভাই। শব্দটা শুনে তার বুকটা কেঁপে উঠল। সাইমার চোখ ভিজে এলো অজান্তেই। মনে মনে ভাবতে লাগলো, এই একটা ভুলের জন্য আমি এত বছর ধরে অনেককে ঘৃণা করে গেলাম। ওর চোখে যে ভালোবাসা ছিল সেটা আমি কখনো বুঝতে চাইনি। আজ বুঝতে পারছি, ও যদি চাইতো অনেক আগেই আমাকে সবাইকে জানিয়ে নিজের করে নিয়ে নিতে পারতো। কিন্তু ও তো আমার কথার দাম রেখেছে, আমার পরিবারের মান সম্মান রক্ষা করেছে। সে নিঃশব্দে দেওয়ালে মাথা ঠেকিয়ে নিঃশ্বাস ফেলল। তুমি তো আমার মতো রাগ করনি অনেক, বরং আমার প্রতিটা রাগ চুপচাপ সহ্য করেছো। তুমি তো কোনো দোষ করনি, তবুও আজও নিজের অপরাধ ভেবে কষ্ট পাও। তার চোখের কোণ ভিজে উঠল। চুপচাপ পেছন ফিরল, আস্তে করে ফিস করে বলল, অনেক, এতদিন ধরে আমি তোমাকে অন্যায়ভাবে ঘৃণা করেছি। তুমি তো আসলে কখনো আমার শত্রু ছিলে না। সে একটু হাঁটলো সামনে, তারপর আবার দাঁড়িয়ে গেল। চাঁদের আলো অনেকের মুখে পড়ছে। নীলান ক্লান্ত কিন্তু শান্ত। সাইমা নিজের বুকের উপর হাত রেখে ভাবলো, এখন তো অনেক আমার সামনে, আমার বাবা মেনে নিয়েছে, আমার পরিবার মেনে নিয়েছে। তাহলে আমি কেন এই রাগ ধরে রাখবো? না, আর না, আমি এই রাগ আর পুষবো না। আমি আর এই রাগ পুষে রাখবো না। আমি ওকে ক্ষমা করবো, কারণ ওর ভালোবাসা সত্যি ছিল। ধীরে ধীরে ছাদের দরজা ঠেলে বাইরে এলো। অনেক তখনও জানে না সাইমা সব শুনেছে। সাইমা নিঃশব্দে অনেকের পেছনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে মৃদু স্পর্শ। অনেক অনেক চমকে পেছন ফিরল। তার চোখে অবাক হয়ে তাকালো সাইমার দিকে। চোখে জল, ঠোঁটে অল্প হাসি আর ভেতরে শান্তির ছোঁয়া। আপু, এখানে আপনি আপনি সব শুনেছেন? হ্যাঁ, শুনেছি আর বুঝতেও পেরেছি এত বছর আমি কতটা ভুল বুঝেছিলাম তোমাকে। আমি কোনোদিন আপনাকে কষ্ট দিতে চাইনি। জানি অনেক, আর সেই কারণেই আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সত্যি বলছেন? হ্যাঁ, আর আজ থেকে তোমার এই রাগী সাইমা আর রাগ করে থাকবে না। আদিল মুচকি হেসে নিচে চলে গেল। বাতাসে এক ধরনের স্বস্তির নিঃশ্বাস ছড়িয়ে গেল। যাদের আলোয় দুজনের মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এতদিনের অভিমান, ভুল বোঝাবুঝি আর সব গলে গিয়ে এক হয়ে গেছে এক নিঃশব্দ ভালোবাসার প্রতিশ্রুতিতে। ছাদের নরম আলোয় বাতাসটা যেন তখন কেমন জানি নিস্তব্ধ হয়ে পড়েছে। চারপাশে হালকা বৃষ্টির গন্ধ। বাতাসে ভেসে আসছে রাতের নরম শীতলতা। অনেকের চোখে দৃষ্টি স্থির সাইমার চোখে, একদম গভীর ভেজা ভালোবাসায় ভরা। দুজনের মাঝে কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের শব্দ মিশে আছে একে অপরের সঙ্গে। হঠাৎ সাইমা ধীরে মুখ ফিরিয়ে নিচু স্বরে বলে, অনেক, এত বছর আমি তোমাকে ঘৃণা করে বেঁচেছি, কিন্তু আজ বুঝলাম আমি আসলে নিজেকেই শাস্তি দিচ্ছিলাম। অনেক ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখের সামনে দাঁড়ায়। চোখে এক চিলতে কষ্টের ছায়া। আমি তো শুধু তোমার জন্যই বেঁচেছিলাম সাইমা, তোমার একটা ক্ষমার শব্দের অপেক্ষায়। সাইমা কিছু বলতে চাই, কিন্তু শব্দ হারিয়ে গেছে ঠোঁটের কোণে। ঠিক তখনই অনেক তার ঠোঁটে আলতো চুমু খাই। সেই এক চুমুতে যেন বছর জমা অভিমান গলে গিয়ে মিলিয়ে যায়। সাইমা চমকে ওঠে, কিন্তু বাধা দেয় না, বরং চোখ বন্ধ করে নিঃশব্দে ঠোঁট মিলিয়ে নেয় অনেকের ঠোঁটে। একটু পর নিঃশ্বাস ফেলে অনেকের বুকের কাছে মাথা রেখে সাইমা ফিস করে, আমি সরি অনেক, কখনো বলা হয়নি, কিন্তু আমিও তোমাকে ভালোবাসতাম। দিন দিন তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম, তাই সেদিন রাগ করে তোমাকে দূরে সরে যেতে বলেছিলাম। না হলে আমি তোমার মাঝেই হারিয়ে যেতাম। তখন আমি বাবাকে কি জবাব দিতাম বলো? আমি কোনো জবাব চাই না সাইমা, শুধু চাই তুমি আমার পাশে থাকো এইভাবে সারা জীবন। সাইমা চোখ বন্ধ করে মৃদু হাসে। ঠোঁটে কোণে অশ্রুর রেখা জমে ওঠে। অনেক সেই অশ্রু মুছে দিয়ে আবার চুমু খায়। এবার সে আর থামে না। দু হাত দিয়ে সাইমাকে কোলে তুলে নেয়, যেন সারা জীবনের মায়া তার কাঁধে সঁপে দেয়। সাইমা লজ্জায় মুখ লুকিয়ে নেয় অনেকের বুকে। সবাই যদি দেখে ফেলে তাহলে? তাহলে বলবো আমার বউ অবশেষে আমাকে ক্ষমা করেছে।
অনেক ধীরে ধীরে সাইমাকে কোলে নিয়ে রুমে ঢোকে। বাইরের হাওয়ায় তখন বৃষ্টির গন্ধ, কিন্তু ভেতরের বাতাস মিশে গেছে তাদের অনেক দিনের অপ্রকাশিত ভালোবাসা। রুমের দরজাটা ধীরে বন্ধ হয়ে যায়, শুধু ভেতর থেকে শোনা যায় অনেকের কণ্ঠ। এবার আর আলাদা হব না সাইমা, কখনো না। আমিও না, অনেক একটুও না। রুমের নরম আলোয় বাতাস একদম নিস্তব্ধ, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অন্য ধরনের ছন্দ তৈরি করেছে। অনেক ধীরে সাইমার দিকে তাকালো, চোখে তার গভীর ভালোবাসা, মুখে হালকা হাসি। আজ এত বছর ধরে লুকানো ভালোবাসা একবার প্রকাশ করতে হবে। সেই বলে সে আলতো চুমু খায় সাইমার ঠোঁটে। সাইমা চোখ বন্ধ করে সাড়া দেয়, আর কিছুটা লজ্জে লাল হয়ে যায়। অনেক আর থামে না, তার ঠোঁট ধীরে ধীরে সাইমার গলার দিকে চলে যায়। শুধু ঠোঁট নয়, তোমার সবটুকুই আমার ভালো লাগে। সাইমা ছোট শ্বাস ফেলে, কোনো শব্দ বলতে পারছে না। অনেক আবার ধীরে ধীরে বুকে চুমু খায়। সাইমা হালকা কেঁপে ওঠে, কিন্তু বাধা দেয় না, কারণ তার হৃদয় ধীরে ধীরে খুলে যাচ্ছে। অনেক দু হাত দিয়ে সাইমাকে কোলে নিয়েছে, যেন তার হাতের স্পর্শে সারা পৃথিবী থমকে গেছে। এতদিন আমি শুধু অপেক্ষা করেছি, এই ভালোবাসা যা লুকিয়ে রেখেছি সব তোমার জন্য। সাইমা চোখ বন্ধ করে মাথা ঠেকাই তার কাঁধে। ভেতরে সব দ্বিধা, অভিমান আর রাগ মিলেমিশে ধীরে ধীরে গলে যাচ্ছে। অনেক, আমিও তোমাকে চাইছি সব সময়। অনেক আবার চুমু খাই তার কপালে, গলায়, বুকে। ধীরে ধীরে সব আদর আর যত্নে, প্রতিটি চুমু যেন এতদিনের জমা হওয়া ভালোবাসার বহিঃপ্রকাশ। রুমটা ভরে যায় তাদের নিঃশব্দ ভালোবাসায়। বাতাস, আলো, হৃদয়ের হৃদস্পন্দন সব মিলেমিশে এক অন্য জগৎ তৈরি করেছে। অনেক ধীরে সাইমাকে কোলে করে ফিসফিস করে, এবার আর কিছু লুকানো নেই, সব তোমার জন্য সব সময়। আর আমি কখনো তোমার থেকে দূরে যাব না। রাতটা শান্ত, কিন্তু তাদের ভালোবাসা সেই শান্তির মতো ঝড়ের মতো ভেসে চলেছে। সকালের নরম সূর্যকিরণ জানালা পেয়ে পিছনে এসে পড়েছে। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে পদ্মা দুলছে। অনেক চোখ খুলতেই দেখলো সাইমা নিঃশব্দে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। তার মুখে একরাশ শান্তি, যেন সব অভিমান মুছে গেছে। অনেক একটু হাসলো, তারপর আলতো করে তার চুল সরিয়ে দিল মুখের ওপর থেকে। জানো শোনা, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি, কতদিন ভেবেছি তুমি কবে আমায় এভাবে জড়িয়ে ধরে ঘুমাবে। আজ আমার সেই আশা পূরণ হলো। সে হালকা করে সাইমার কপালে চুমুকে তাকিয়ে রইল, চোখে তৃপ্তি। সাইমা ধীরে ধীরে চোখ খুলল, অনেকের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর একটু লজ্জায় চোখ নামিয়ে বলল, তোমাকে পেয়ে আমিও খুশি সোনা। এতদিনে মনের লুকানো কষ্টটা আজ আনন্দে পরিণত হলো। এখন থেকে আমাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না, ঠিক তো? হ্যাঁ অনেক, এবার আমি সত্যিই তোমার, শুধু তোমারই। বাইরের সকালটা আরো উজ্জ্বল হয়ে উঠল। দুজনের চোখে চোখ রেখে নীরব প্রতিশ্রুতির মতো কিছু একটা ভেসে বেড়ালো, যে ভালোবাসা একদিন ভুল বোঝাবুঝিতে হারিয়ে গিয়েছিল, আজ সেটা ফিরে এসেছে নতুন সূর্যের আলোয়, আরো গভীর, আরো সত্যি হয়ে। সকালবেলা বাড়ির নরম আলো খোলা জানালা দিয়ে হালকা হালকা আসছে। নাস্তার টেবিল সাজানো, চায়ের কাপে ধোয়া উঠে যাচ্ছে। নাস্তার টেবিলে অনেক, সাইমা আর সিয়ার পাশাপাশি বসে আছে। সিয়া একটু হেসে বলল, কি ব্যাপার, তোমাদের দুজনকে তো খুশি লাগছে আজ, যেন পুরো পৃথিবী শুধু তোমাদের। ভাবি, আজ একটা মূল্যবান কিছু ফিরে পেয়েছি, আর সেটা এতদিন লুকিয়েছিল। একবার যখন পেয়েছো আর হারাতে দিও না। চিন্তা করো না ভাবি, যত্ন করে লুকিয়ে রাখবো, কেউ এটা ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ, আর সব সময় আমার পাশে থাকবে তুমি, শুধু শুধু তুমি। নাস্তার টেবিলটা এখন শুধু খাওয়ার জায়গা নয়, বরং তাদের হাসি, মিষ্টি কথাবার্তা আর ছোট ছোট মুহূর্তের জন্য আনন্দের এক ছোট রাজ্য হয়ে গেছে। সকালবেলা নরম আলো কিচেনে ঢুকে পড়েছে। সাইমা আর সিয়া হাতের হাতিয়ার সাজিয়ে রান্না করার প্রস্তুতি নিচ্ছে। অনেকের মা তাদের পাশে দাঁড়িয়ে বসে আছে চা হাতে। সাইমা মৃদু কণ্ঠে বলল, মা, আপনি তো এতদিন কষ্ট করেছেন, এবার থেকে না হয় আমরা দুজন রান্না করি। আপনার তো দুটো বৌমা আছে, আর কষ্ট করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরা একসাথে রান্না করব, আর ভিতরে হাসি আর আনন্দও থাকবে। কি সুন্দর জুটি, তোমরা দুজন একসাথে রান্না করছো, আর মনে হচ্ছে পুরো ঘরই আনন্দে ভরে গেছে। সাইমা আর সিয়া রান্নায় মন দেয়, মাঝে মাঝে একে অপরকে উপদেশ দেয়, আর ছোট ছোট হাসি ও ঠাট্টা চলে। দেখো সিয়া, ভাবি যদি তোমার ঝোলের স্বাদ খারাপ হয়, তাহলে আজকে আমাকে শাস্তি পেতে হবে। খারাপ হবে না সাইমা, আমি যথেষ্ট ভালো রান্না জানি। দেখছি রান্নার সঙ্গে সঙ্গে ঘরের বাতাসেও মিষ্টি ভালোবাসা ভেসে যাচ্ছে। সবার মধ্যে মৃদু হাসি আর আনন্দ ছড়িয়ে পড়ল। রান্নার শব্দ, হাসি আর ছোট ছোট বার্তা, কথাবার্তা ঘরটা ভরে দিল এক আরামদায়ক স্নিগ্ধ সকালের আনন্দে। সকালে রান্নার পর সবাই নাস্তার টেবিলে বসে খাচ্ছে।
খাবারে সুবাস আর আনন্দময় হাসি ঘর ভরে দিয়েছে। অনিকের বাবা কাঁধে হাত দিয়ে বলেন, অসাধারণ হয়েছে বৌমা, তোমাদের রান্না সত্যিই মুগ্ধ করেছে। অনিকের বাবা পকেট থেকে টাকা বের করে দুই বৌমার হাতে দিয়ে বলল, তোমাদের রান্না এত সুন্দর, আমি উপহার না দিয়ে পারলাম না। হায় রে, আমি এতদিন রান্না করে খাওয়ালাম, কিন্তু আমি তো উপহার পাইনি। আরে গিন্নি, তুমি তো এখন মুরব্বী হয়ে গেছো, এখন উপহার নেওয়ার সময় নয়, দেবার সময় এসেছে। সার টেবিলে সবাই হেসে উঠল। হাসির মধ্যে যেন সব অভিমান, রাগ আর ক্লান্তি মুছে গেল। সাইমা আর সিয়া একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে আনন্দ পেল, তাদের ছোট্ট চেষ্টা ঘরটাকে খুশিতে ভরিয়ে দিয়েছে। অনেক হালকা কণ্ঠে বলল, দেখছি রান্নার সঙ্গে হাসি আর ভালোবাসা মিশে গেছে, আর এখন ঘরটা আরো সুন্দর লাগছে। সাইমা খাওয়া শেষ করে ঘরে ঢুকে এসে অনেকের দিকে তাকালো, মুখে মৃদু হাসি লুকিয়ে। সবাই এত সুন্দর প্রশংসা করলো, তুমি কেন করলে না অনেক? জান, তোমার হাতের রান্নার থেকে তোমার ঠোঁটের মিষ্টি ভালো লাগে, একটু খেতে দাও, তারপর আমি প্রশংসা করব। সাইমা লজ্জায় চোখ নামিয়ে নিল, মুখ লাল হয়ে গেল। অনেক ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে হাত দিয়ে সাইমার চুল সামনে বলল, জানি তুমি লজ্জা পাচ্ছ, কিন্তু এটা সত্যি, তোমার প্রতিটি হাসি আর চোখের ঝিলিক আমাকে মুগ্ধ করে। তারপর অনেক সাইমার ঠোঁটে হালকা চুমু দিল, আর সাইমা এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর নিজেও অনেকে চুমু দিয়ে সাড়া দিল। সেই ছোট্ট রোমান্টিক মুহূর্তটা ঘরটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। রান্নার সুবাস আর মিষ্টি কথার সঙ্গে ভালোবাসার স্পন্দন মিশে গেল। তুমি এমন করো যে আমি রেগে থাকতেই পারি না। আরে জান, আজ শুধু তোমার মিষ্টি ভালোবাসা উপভোগ করতে চাই। কিছুদিন পরে বাড়িতে ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিল। সিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সবাই দৌড়ে তাকে ঘিরে দাঁড়ালো। ভাবি, কি হলো? কি হয়েছে তোমার? চুপচাপ থাকো, আমি ডাক্তারকে ফোন করেছি, আসবে খুব দ্রুত। সবাই শান্ত থাকুন, কোনো বড় সমস্যা নেই, কিন্তু এটা নিশ্চিত উনি প্রেগনেন্ট। ঘরের মধ্যে এক মুহূর্তে নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ সবাই একসাথে খুশি হয়ে চিৎকার করতে লাগলো। আলহামদুলিল্লাহ, আপনি এত সুন্দর সুখবর দিলেন। বাহ, সত্যিই খুশির খবর, নতুন জীবন এসেছে আমাদের পরিবারে। ভাবি, অনেক অনেক শুভেচ্ছা। আমি সত্যিই আনন্দিত, তুমি খুব সুন্দর খবর দিয়েছো। দেখলে তো, আমি বলেছিলাম আমাদের পরিবারের জন্য সুখবর আসবেই, সব ঠিক হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আমি সত্যি আতঙ্কিত ছিলাম, কিন্তু আপনারা পাশে থাকায় এখন আমি আনন্দিত। ঘরটা আনন্দে ভরে গেল। প্রতিটি মুখে হাসি, প্রতিটি কণাই আনন্দ, বাড়ির প্রতিটি কোণে অদ্ভুত এক নতুন জীবনের স্পন্দন, ভালোবাসা, স্নেহ আর নতুন শুরু। দেখো, এখন শুধু আমরা দুজন নয়, ভাবি ভাইয়াও নতুন দায়িত্ব নিয়ে খুশি। হ্যাঁ জান, এখন আমাদের পরিবার আরো সম্পূর্ণ হয়েছে। রাত্রির নিস্তব্ধতা ঘরে নেমে এসেছে। যাদের নরম আলো ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকছে। অল্প লজ্জা আর ধূসর হাসি মিশিয়ে অনেকের দিকে তাকালো। অনেক, এবার আমরাও একটা বেবি নেই। এত তারা কিসে শোনা, ধীরে ধীরে তো হবে। ভাবির বেবি দেখে আমারও মন চাচ্ছে অনেক, আমরাও বেবি নিব, আমারও বেবি চাই। অনেক হালকা হেসে সাইমার দিকে এগিয়ে এলো, হাত তার কপালে দিয়ে হালকা চুমু দিল। শোনা, তাহলে আমাদের একটু রোম্যান্স করতে হবে। ঠিক আছে, তবে শর্ত, বেবি কিন্তু আমার চাই। তুমি জানো আমি সব সময় তোমার জন্য আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি সোনা। ঘরের নরম হাসি আর ছোট ছোট খুনসুটি শুরু হলো। দুজন একে অপরের ঠোঁটে ছোঁয়া, হাতে মিষ্টি খুনসুটি আর চোখে চোখ রেখে খুনসুটি চালালো। আরে অনেক, তুমি এত তাড়াহুড়ো করো কেন? কারণ সোনা, আজ থেকে আমাদের পরিবার আরো পূর্ণ হবে। আমি চাই আমাদের সুখের নতুন জীবনের শুরু হোক ঠিক এই মুহূর্তে। ঘরটা সেই রাতটাকে ভরে গেল হাসি, ভালোবাসা আর ছোট ছোট খুনসুটি দিয়ে। যাদের আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠল। আর সাইমা অনেকের হৃদয়ে নতুন স্বপ্ন আর আনন্দে ভরে গেল। দুজন আবার দুজনের ভালোবাসা হারিয়ে যেতে লাগলো। অনেক সাইমার ঠোঁটে কামড়ে কিস করতে লাগলো। সাইমা অনেকের ভালোবাসার পাগলামিতে সাড়া দিল। সারা ঘর জুড়ে শুধু নিঃশ্বাসের শব্দ। বাড়ি খেতে লাগলো। তাদের ভালোবাসা পূর্ণতা পেল।